আচ্ছা, আমরা তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে দেখো এখানে একটা উদ্দীপকের মধ্যে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। তো এই স্ট্রাকচারটা এটা দেখে আমরা বুঝতেছি, আমরা যখন বেসিক লেকচার করেছি তখন পিউরিন পাইরিমিডিনের গঠন যখন পড়ছি, ওই পিউরিন পাইরিমিডিনের কথা জাস্ট মনে করো। তো এখানে এটা পিউরিন না পাইরিমিডিন এটা আমরা একটু দেখি। আমরা যখন এই পিউরিন পাইরিমিডিনের গঠন পড়ছি তখন হচ্ছে আমরা দেখছি যে পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট। পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট। তার ভিতরে একটা হচ্ছে ষড়ভুজ, একটা হচ্ছে পেন্টাভুজ। এটা হলো পিউরিন। আর পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট। পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট, শুধু ষড়ভুজ। তাহলে পিউরিন হলো 2 রিং বিশিষ্ট। পিউরিনের মধ্যে কি কি আছে? এটা হলো পিউরিন। তো পিউরিনের মধ্যে আছে হলো 2টা, একটা এডিনিন আর একটা গুয়ানিন। আর পাইরিমিডিন এই যে 1 রিং বিশিষ্ট, এটার মধ্যে এটা হলো পাইরিমিডিন। এটা হলো 3 ধরনের হয়, একটা হলো সাইটোসিন, থায়ামিন আর একটা হচ্ছে ইউরাসিল। তার মানে এই 1 রিং বিশিষ্ট হলে হয় সাইটোসিন হবে, থায়ামিন হবে অথবা ইউরাসিল হবে। আর যদি 2 রিং বিশিষ্ট হয় তাহলে হয় এডেনিন অথবা গুয়ানিন। এখন এটা আমার কয় রিং বিশিষ্ট? এটা হচ্ছে 2 রিং বিশিষ্ট, রাইট? তো এখন আমরা দেখব যে 2 রিং বিশিষ্ট আছে, তাহলে 2 রিং বিশিষ্ট হয় এডেনিন হবে অথবা গুয়ানিন হবে। তার মানে সাইটোসিন 1 রিং বিশিষ্ট, এটা হওয়ার সুযোগ নাই। থায়ামিন 1 রিং বিশিষ্ট, এটাও হওয়ার সুযোগ নাই। তাহলে আমার হবে কি? হয় এডেনিন হবে অথবা গুয়ানিন হবে। এখন আমি দেখব এডেনিন নাকি গুয়ানিন সেটা। এখন এই যে এখানে এডেনিন না গুয়ানিন সেটা কিভাবে বুঝবো? এই যে এখানে যদি আমার NH2 অ্যামিন গ্রুপ সংযুক্ত থাকে, এখানে যদি অ্যামিন গ্রুপ সংযুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে এডেনিন। আর এখানে অ্যামিন গ্রুপ না থেকে যদি কি থাকে, অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকে, অক্সিজেন গ্রুপ যদি এখানে যুক্ত থাকে তখন সেটা হচ্ছে গুয়ানিন। তাহলে এখানে কি দেখবো? এখানে কি অক্সিজেন গ্রুপ আছে? অক্সিজেন গ্রুপ থাকলে গুয়ানিন হবে। আর যদি অ্যামিন গ্রুপ থাকে তাহলে হচ্ছে এডেনিন হবে। এই যে NH2 আছে এখানে, এটা হচ্ছে কি এখানে NH2, এর সাথে তাহলে কি NH2 যুক্ত আছে। NH2 যদি যুক্ত থাকে তাহলে এডেনিন হবে। তাহলে সঠিক উত্তর কি? এটা হচ্ছে কি উপাদানটার নাম হচ্ছে এডেনিন। ওকে, তাহলে এটা একটু মাথায় খেলো যে সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল এরা হলো 1 রিং বিশিষ্ট হবে, একটা ষড়ভুজ থাকবে। আর পিউরিনের মধ্যে এডেনিন এবং গুয়ানিন এরা হচ্ছে 2 রিং বিশিষ্ট। ঠিক আছে? তাহলে এই যে পিউরিন কাকে বলে, একটা প্রশ্ন আমরা পড়ছিলাম, পিউরিন কাকে বলে? তাহলে পিউরিন আমরা বলতে পারি যে 2 রিং বিশিষ্ট হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষারককে পিউরিন বলা হয়। পাইরিমিডিন কাকে বলে? 1 রিং বিশিষ্ট ক্ষারককে পাইরিমিডিন বলা হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। তো পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। এটা চিত্রটা দেখে বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে কি, এটা হলো একটা ট্রান্সফার আরএনএকে দেখানো হয়েছে। তো ট্রান্সফার আরএনএর ক্ষেত্রে চিত্রের উপাদানটির বৈশিষ্ট্য হলো, ট্রান্সফার আরএনএ কি, এটাকে কি বলা হয়? ওই যে লবঙ্গপত্র মডেল বলা হয়, লবঙ্গের মতো দেখতে, রাইট? তো বা হচ্ছে এই ক্লোভার লিফ মডেল বলা হয়। আচ্ছা, যাই হোক, এর কোনো প্রকার ভেদ নাই। আমরা জানি আরএনএ হলো 5 প্রকার। আরএনএ 5 প্রকার, mRNA, tRNA, gRNA, miRNA, rRNA, এরকম আরএনএ হলো 5 প্রকার। কিন্তু tRNA যেটা, এটার আর প্রকারভেদ নাই, অতএব এটা কোনো প্রকারভেদ নাই, এটা সঠিক। 2 নম্বর হচ্ছে ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে। ডিএনএ প্রোটিন সংশ্লেষণের কোড। আচ্ছা দেখো, একটা ভালো জিনিস খেয়াল করো, ডিএনএ থেকে mRNA তৈরি হয়, ডিএনএ থেকে mRNA তৈরি হয়, mRNA থেকে প্রোটিন তৈরি হয়, mRNA থেকে প্রোটিন তৈরি হয়। তো ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের কোডটা বহন করে কে? ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের কোডটা বহন করে হচ্ছে mRNA। mRNA বহন করে। এখানে আছে কি tRNA। তাহলে এই যে ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের কোড কি তাহলে tRNA কি বহন করে? না, tRNA হচ্ছে অ্যান্টিকোড বহন করে। tRNA কি বহন করে? অ্যান্টিকোড বহন করে। এই যে tRNA এখানে কিন্তু অ্যান্টিকোড থাকে, রাইট? তো যদি অ্যান্টিকোডের কথা উল্লেখ থাকতো যে কে অ্যান্টিকোড বহন করে, tRNA অ্যান্টিকোড বহন করতে, সেটা সঠিক হইতো। তাইলে ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের কোডকে বহন করে, প্রোটিন সংশ্লেষণের কোড বহন করে হচ্ছে mRNA।
টিআরএনএ করে না, তার মানে 2 নাম্বারটা ভুল, 2 নাম্বারটা ভুল। তাহলে 2 নাম্বার যেখানে যেখানে আছে সেটা বাদ। তাহলে 2 নাম্বার কোথায় কোথায় আছে দেখো, 2 নাম্বার এখানে আছে, এটা বাদ, এখানে আছে, এটা বাদ, এখানে আছে, এটা বাদ। তার সঠিক উত্তর 1 এবং 3। এই যে দেখতে লবঙ্গ পাতার ন্যায়, জি এটা সঠিক। টিআরএনএ দেখতে লবঙ্গ পাতার ন্যায়, এই জন্য এটাকে কি বলা হয়, ক্লোভার লিফ মডেল বলা হয় এই গঠনটাকে। ওকে, পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। তো পরবর্তী কোশ্চেনে এখানে চিত্র এ, এটা দেখে বুঝতেই পারতেছি আমরা যে এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর এটা হচ্ছে কি প্লাস্টিড, এটা হচ্ছে প্লাস্টিড, একটা মাইটোকন্ড্রিয়া একটা প্লাস্টিড। তো উদ্দীপক এতে কোনটি সংগঠিত হয়, মানে এ হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে কোনটি সংগঠিত হয়, এই যে টিসিএ চক্র সংগঠিত হয়। এটা কিন্তু কি ওই যে ক্র্যাবস চক্র, যেটা ক্র্যাবস চক্র। তাহলে এটা এই ক্র্যাব চক্রটা কোথায় সংগঠিত হয়, ক্র্যাব চক্রটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয়। এই যে C3 চক্র, C4 চক্র, এগুলা কিন্তু কোথায় সংগঠিত, এগুলো হয় প্লাস্টিডের মধ্যে হয়, এগুলা হচ্ছে প্লাস্টিডে হয়। তার মানে এটা মাইটোকন্ড্রিয়াতে না। তার মানে এন চক্র বলতে কোনো চক্র আমার জানা নাই, ঠিক আছে। অতএব তো টিসিএ চক্র যেটা, ক্র্যাব চক্র যেটা, এটা কোথায় সংগঠিত হয়, মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। তাহলে এতে কোনটি সংগঠিত হয়, সঠিক উত্তর হচ্ছে খ। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন আমাদের একই উদ্দীপক। তো এখানে হচ্ছে চিত্র বি, মানে প্লাস্টিড। তো বিতে কি হয়, শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, প্লাস্টিডের মধ্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, এটা সঠিক। তারপরে হচ্ছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, জি এটাও সঠিক, কারণ একমাত্র প্লাস্টিডই আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে গ্লুকোজ তৈরির মাধ্যমে। সাইটোপ্লাজমীয় বংশগতিতে সাহায্য করে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাও সঠিক। সাইটোপ্লাজমীয় বংশগতিতে কিভাবে সাহায্য করে, দেখো প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এই দুটাই হচ্ছে সাইটোপ্লাজমীয় একমাত্র অঙ্গাণু যাদের নিজস্ব ডিএনএ আছে। তো যাদের ডিএনএ আছে তারাই বংশগতিতে সাহায্য করে। আবার যেহেতু এরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই জন্য এটা কি বলা হয়, সাইটোপ্লাজমীয় বংশগতি বলা হয়, ঠিক আছে। বা এটাকে আরও যদি একটু অন্যভাবে বলি, ওই যে সাইটোপ্লাজমীয় ইনহেরিটেন্স বলা হয় আর কি। তাইলে হচ্ছে যে যেহেতু মাইটোকন্ড্রিয়া, এটা উভয়ের ক্ষেত্রে সঠিক হবে, সাইটোপ্লাজমীয় বংশগতিতে সাহায্য দুইটাই করে, মাইটোকন্ড্রিয়াও করে প্লাস্টিডও করে। কারণ কি, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড উভয়ের নিজস্ব ব্যক্তিগত ডিএনএ আছে, এদের কি আছে, ব্যক্তিগত ডিএনএ আছে, এটা মনে রাখবা। তাহলে 1, 2 এবং 3 তিনটাই সঠিক। সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। তার মানে প্লাস্টিড শর্করা তৈরি করে, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, সাইটোপ্লাজমীয় বংশগতিতে সাহায্য করে। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে এখানে আমার চিত্র এ এবং বি দুইটা জিনিস দেখাইছে পর্যায়ক্রমিকভাবে, যে ডাবল হেলিক্স দ্বিসূত্রক আছে, অতএব এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে কি ডিএনএ। ডিএনএ থেকে এ প্রক্রিয়ার মাধ্যমে আরএনএ তৈরি হয়েছে, আরএনএ তৈরি হয়েছে। আরএনএ থেকে বি প্রক্রিয়ার মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডের পলিমার মানে প্রোটিন তৈরি হয়েছে, প্রোটিন তৈরি হয়েছে, রাইট। এই যে অ্যামাইনো অ্যাসিড ব্রেকেট দিয়ে এন দেওয়া, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিড ব্রেকেট দিয়ে এন দেওয়া মানে কি, এটা অ্যামাইনো অ্যাসিডের পলিমার, আর অ্যামাইনো অ্যাসিডের পলিমারই হচ্ছে প্রোটিন। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এ হচ্ছে ট্রান্সক্রিপশন, বি হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, বলছে এ প্রক্রিয়া এবং বি প্রক্রিয়া সংগঠিত হয় যথাক্রমে। এ প্রক্রিয়া কোথায় সংগঠিত, একটু আগে আমরা বলছি আগের প্রশ্নের মধ্যে, ট্রান্সক্রিপশন সংগঠিত হয় নিউক্লিয়াসের মধ্যে, আর ট্রান্সলেশন সংগঠিত হয় সাইটোপ্লাজম বা রাইবোজোমের মধ্যে। তাইলে এ প্রক্রিয়া নিউক্লিয়াসে হয়, রাইবোজোম ও নিউক্লিয়াস, এটা কি হলো, উল্টা হলো, এটা উল্টা হয়েছে, এটা উল্টা হয়েছে। এ প্রক্রিয়া হয়েছে নিউক্লিয়াসে, বি প্রক্রিয়া হয়েছে রাইবোজোমে। আর এখানে দেওয়া এ প্রক্রিয়া রাইবোজোম, বি প্রক্রিয়া নিউক্লিয়াস, এটা উল্টা হয়েছে, এটা ভুল। নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া না, এটাও ভুল। লাইসোজোম ও নিউক্লিয়াস না, এটাও ভুল। এই যে নিউক্লিয়াস ও রাইবোজোম, এটা সঠিক। তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সংগঠিত হয় নিউক্লিয়াসের মধ্যে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সংগঠিত হয় নিউক্লিয়াসের মধ্যে, আর ট্রান্সলেশন প্রক্রিয়া সংগঠিত হয় রাইবোজোমের মধ্যে। অপশনে যদি রাইবোজোম না থাকে, সাইটোপ্লাজম যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আবার সাইটোপ্লাজম হবে যদি রাইবোজোম না থাকে, কারণ রাইবোজোমও তো সাইটোপ্লাজমের মধ্যেই, রাইট। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, ওই সেম উদ্দীপক। এখন বলছে যে উদ্দীপকের প্রক্রিয়া সমূহের ক্ষেত্রে কোনটি সঠিক, মানে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন
উভয়ের ক্ষেত্রেই কোনটা সঠিক হবে? এ প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয় না, এটা সঠিক না। ট্রান্সক্রিপশনের মধ্যে কোনো প্রাইমার তৈরি হয় না। এই যে প্রাইমার তৈরি হয় কোথায়, এটা আমরা আগে বলছি রেপ্লিকেশনের মধ্যে। প্রাইমার তৈরি হয় কোথায়? রেপ্লিকেশনে তৈরি হয় হচ্ছে প্রাইমার। বি প্রক্রিয়ার সাথে টিআরএনএ সংশ্লিষ্ট। বি প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। জি, আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় এটার ব্যাখ্যা আমরা দেখছি। বি প্রক্রিয়ার সাথে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সংগঠিত টিআরএনএ সংশ্লিষ্ট, এটা সঠিক। এ প্রক্রিয়া ইন্টারফেজ, এখন বাকিগুলো দেখি। এ প্রক্রিয়া ইন্টারফেজে সম্পূর্ণ হয়। এ প্রক্রিয়া ইন্টারফেজে সম্পূর্ণ না, এটা সঠিক না। বি প্রক্রিয়া স্প্লাইসিং ঘটে। বি প্রক্রিয়া স্প্লাইসিং না, স্প্লাইসিং বি প্রক্রিয়ায় ঘটে না। ডিএনএ স্প্লাইসিং ঘটে হচ্ছে এ প্রক্রিয়ার মধ্যে। ট্রান্সক্রিপশনের মধ্যে হলো স্প্লাইসিং ঘটে, কারণ ট্রান্সলেশনের মধ্যে যে এমআরএনএ যেটা তৈরি হয় এটা হচ্ছে এই যে ইন্ট্রন এক্সন বিশিষ্ট। স্প্লাইসিংটা তাহলে ঘটে হচ্ছে ট্রান্সক্রিপশনের মধ্যে, বি প্রক্রিয়াতে না। স্প্লাইসিং ঘটে এ প্রক্রিয়ায়, তার মানে এটাও ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি 2 নাম্বারটা, ট্রান্সলেশন প্রক্রিয়ায় টিআরএনএ সংশ্লিষ্ট। জি, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো চিত্র দেওয়া হয়েছে গোলজি বস্তু। চিত্র দেখে আমরা বুঝতেছি যে চিত্রটা হচ্ছে কিসের? গোলজি বস্তুর। নিচে ডি চিহ্নিত অংশের নাম কি? এই যে এখানে গোলজি বস্তুতে ধরো এই যে গোলজি বস্তু দেওয়া আছে, গোলজি বস্তু দেওয়া আছে, এই যে গোলজি বস্তুর চিত্র। তো এখানে বলছে ডি চিহ্নিত এই অংশটার নাম কি? এটা হচ্ছে সিস্টার্নি। এটাকে কি বলা হয়? ডি গোলজি বস্তুর মধ্যে লম্বা যে অংশটা এটা হলো কি সিস্টার্নি বলা হয়। তো গোলজি বস্তুর মধ্যে এই যে ভেসিকল কোনটা, ভেসিকল কোনটা এবং ভ্যাকুলস কোনটা? এই যে গোলজি বস্তুর নিচে সিস্টার্নির নিচে যে গোলাকার অংশগুলো যে থাকে এগুলো হচ্ছে ভ্যাকিউল, এগুলো হচ্ছে ভ্যাকিউল। এই যে এগুলো হচ্ছে ভ্যাকিউল, এগুলো হচ্ছে ভ্যাকিউল। আর হচ্ছে ভেসিকল কোনগুলা? এই যে বলতে এই যে শেষের দিকে এখানে ছোট ছোট গোলাকার অংশগুলো থাকে এগুলো হচ্ছে ভেসিকল। এই যে এগুলো হচ্ছে ভেসিকল, ঠিক আছে? এটা আমরা 9-10-এ পড়ছিলাম। এগুলো ছিল বৃহৎ বৃহৎ ভেসিকল, এগুলো ছিল ক্ষুদ্র ভেসিকল। আসলে বৃহৎ ভেসিকুলাই হচ্ছে ভ্যাকিউল, আর ক্ষুদ্র ভেসিকল যেগুলো ছিল ওগুলো হচ্ছে ভেসিকল, ঠিক আছে? আচ্ছা, আমরা 9-10-এ আমরা পড়ছিলাম গোলজি বস্তুর দুইটা অংশ, সিস্টার্নি আর ভেসিকল। ভেসিকুলগুলো ছিল ক্ষুদ্র ভেসিকল আর বৃহৎ ভেসিকল। আর এখন বৃহৎ ভেসিকুলগুলো হচ্ছে ভ্যাকিউলস। তার মানে সিস্টার্নি, ভ্যাকিউলস আর ভেসিকল। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে ডি চিহ্নিত অংশের নাম হচ্ছে কি সিস্টার্নি। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তো উপরের চিত্রের বৈশিষ্ট্য হলো, মানে গোলজি বস্তুর বৈশিষ্ট্য হলো লাইসোজোম গঠন করে, কোষ প্লেট তৈরি করে, ফ্যাগোসাইটোসিসে সহায়তা করে। তাহলে দেখো আমরা একটু আগেই কিন্তু বলছি গোলজি বস্তু লাইসোজোম গঠন করে, এটা সঠিক। কোষ প্লেট তৈরি করে, এটাও সঠিক। তবে ফ্যাগোসাইটোসিসে অংশগ্রহণ করে, এটা সঠিক না, কারণ গোলজি বস্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে আবার গোলজি বস্তুর কাজ, তোমরা এই যে আবুল হাসান স্যার বই বের করে গোলজি বস্তুর কাজ দেখবা, সেখানে লাইসোজোম গঠনের ভূমিকা রাখে, এটা সঠিক। গোলজি বস্তুর কাজ এটা আছে। তার মানে 1 এবং 2 হলো সঠিক, 1 এবং 2 সঠিক। 3 নাম্বার সঠিক না, 3 নাম্বার যেখানে আছে বাদ, যেখানে আছে বাদ। এই যে নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে সেম গোলজি বস্তুরই চিত্র দেওয়া আছে, এটাও গোলজি বস্তুর চিত্র। উদ্দীপকে এ অংশটির নাম হলো, এই যে গোলজি বস্তুর মাথার যে অংশটা, এই যেখানে বলছে গোলজি বস্তুর সিস্টার্নির অগ্রভাগ গোলাকার যে অংশ, এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে কি? এই অংশটার নাম হচ্ছে ভ্যাকিউল। কেন ভ্যাকিউল? কেন এই অংশটা? তো এখানে দেখো, এখানে কিন্তু এই যে বৃহৎ গোলাকার, এটা বড় আবার এটা ছোট। যদি এই ছোট গোলাকারটা ইন্ডিকেট করতো, তাহলে ছোট গোলাকার অংশ, এই যে ছোটগুলা এগুলো হচ্ছে ভেসিকল। আর যেহেতু এটা বড় অংশ, তাহলে এটা হচ্ছে ভ্যাকিউলস। আর এই লম্বা অংশটা যদি দিত, সেটা হচ্ছে সিস্টার্নি। তাহলে এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে ভ্যাকিউলস। বৃহৎ থলে যেগুলো, এগুলো হচ্ছে ভ্যাকিউলস। উদ্দীপকে বি চিহ্নিত অংশটি, বি চিহ্নিত অংশ তার মানে হচ্ছে এই যে সিস্টার্নির কথা বলা হয়েছে, সিস্টার্নি, সিস্টার্নির কথা বলা হয়েছে যে উদ্দীপকে বি চিহ্নিত অংশটি বিভিন্ন এনজাইম দ্বারা পরিপূর্ণ। গোলজি বস্তুর যে সিস্টার্নি আছে, ভ্যাকিউলস আছে, ভেসিকল আছে, সবগুলাই কি বিভিন্ন এনজাইম দ্বারা পরিপূর্ণ থাকে, এটা হলো সঠিক। কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, জি এটাও সঠিক।
কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলা দ্বারা গঠিত হয়। আবুল হাসান স্যারের যে বই আছে, বইটা গোলজি বস্তু পার্টটা বের করে দেখবা যে এগুলা সব কিছু লেখা আছে, সবই আছে। বিশেষ করে মোটামুটি সব বইয়ের মধ্যে আছে, আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে বেশি মিলে আর কি। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। জি, গোলজি বস্তু উৎপত্তি তোমরা এখন তোমরা আবুল হাসান স্যারের বই বের করে গোলজি বস্তু পার্টটা বের করে দেখো, সেখানে লেখা আছে উৎপত্তি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। কোনটা? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বস্তু উৎপন্ন হয়। তার মানে এটার জন্য 1, 2, 3 তিনটাই সঠিক। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি। চিত্র দেওয়া আছে, প্লাস্টিডের চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে কি একটা প্লাস্টিডের চিত্র, যে এ চিত্রের কাজ কোনটি? তাহলে প্লাস্টিডের কাজ কোনটি? তা আমরা একটু দেখি প্লাস্টিডের কাজ কোনটি। সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। জি, এটাই সঠিক, সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। এই জন্য বাকিগুলা কি দেখবো না? না, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, তবে বাকিগুলাও দেখব। কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। না, এটা সঠিক না। ক্ষরণ নিয়ন্ত্রণ করে হচ্ছে গোলজি বস্তু, অতএব এটা না। শক্তি উৎপন্ন করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অতএব এটা না। অটোলাইসিসে অংশগ্রহণ করে হচ্ছে লাইসোজোম, এটা না। তাহলে ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? গোলজি বস্তু। এই জন্য এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। গোলজি বস্তুকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তারপর হচ্ছে শক্তি উৎপন্ন করে না, শক্তি উৎপন্ন করে কে? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। অটোলাইসিসে অংশগ্রহণ করে কে? লাইসোজোম, লাইসোজোম। আর সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে কে? প্লাস্টিড। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদে একই রকম ক্লোরোপ্লাস্ট থাকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদে একই রকম ক্লোরোপ্লাস্ট থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টে বৈচিত্র্য দেখা যায়। প্রথমোক্ত উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্ট যেটা থাকে, এটা কিন্তু এই যে এরকম আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে, রাইট? এরকম আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে, এরকম আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে। তো এটাকে কি বলা হয়? এটা দেখতে ল্যাঞ্চের মতো দেখা যায়। তারকাকার? না। পেয়ালাকার? না। জালিকাকার? না। এই যে ল্যান্স আকৃতি। সাধারণত উচ্চ শ্রেণীর যে উদ্ভিদের মধ্যে এই আকৃতির ক্লোরোপ্লাস্টই থাকে, এটা হচ্ছে কি? ল্যাঞ্চ আকার, ল্যাঞ্চ আকৃতির। ওকে, আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো আমাদের যে নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে নিচের কোনটিতে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতা বেশি দেখা যায়? একটু ভালো করে খেয়াল করো। এই যে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতা কাদের মধ্যে দেখা যাবে? ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতা দেখা যায় হচ্ছে যারা নিম্ন শ্রেণীর উদ্ভিদ। নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে বৈচিত্র্যতা দেখা যাবে, আর উচ্চ শ্রেণীর মধ্যে দেখা যাবে না। তো আমরা খুঁজে বের করবো কোনটা নিম্ন শ্রেণীর এখানে আছে। যেটা নিম্ন শ্রেণীর সেখানে বৈচিত্র্যতা আছে। এখানে ফার্ন যেটা, এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ, অতএব এটা হবে না, এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ। ফানজাই, এটার মধ্যে প্লাস্টিড নাই, এটার মধ্যে প্লাস্টিডই নাই, ক্লোরোপ্লাস্টই নাই। সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তবে এটাও বাদ। এখন থাকলে হলো মস এবং হচ্ছে অ্যালজি। তো এই দুইটার মধ্যে তুলনামূলকভাবে উন্নত হচ্ছে মস। অ্যালজি এবং মসের মধ্যে মসটা একটু উন্নত, তার মানে এখানে নিম্ন শ্রেণী দাঁড়াইলো অ্যালজি। তাহলে যেহেতু এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, অতএব এটার মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে? বিশেষ বৈচিত্র্যতা বেশি লক্ষ্য করা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছে। এখানে একটা চিত্র দিছে, প্লাস্টিডের চিত্র। এ একটা অংশ, প্লাস্টিডের ভিতরে ওই যে ধরো এটা একটা প্লাস্টিড, এর ভিতরে যে অংশগুলা যে থাকে, অনেকগুলা থাইলাকোইড মিলে একটা কি তৈরি হয়? গ্রানাম তৈরি হয়। এ চিহ্নিত অংশটির নাম কি? তাহলে এ চিহ্নিত অংশটির নাম তো বলছি গ্রানাম। এই যে অংশটা, এই অংশটা হলো গ্রানাম। আর ভিতরে যেগুলো থাকে এগুলো হচ্ছে স্ট্রোমা থাকে। আর এটা একটা গ্রানামের সাথে আর একটা গ্রানামের সংযোগ নালী, ওটা হচ্ছে ল্যামেলাম, স্ট্রোমা। আর ক্রিস্টি থাকে হলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এটা কই থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে। প্লাস্টিডের মধ্যে ক্রিস্টি থাকে না। এটা হবে না, স্ট্রোমা হবে না, ল্যামেলাম হবে না। সঠিক উত্তর হচ্ছে গ্রানা। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের ওপর অষ্টম লেকচার। প্রথম অধ্যায়ের ওপর কিন্তু আমরা এর আগে আরও 7টা লেকচার শেষ করেছি। প্রথম 6টা লেকচার ছিল আমাদের বেসিক, এবং সপ্তম লেকচারে আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। একেবারে বোর্ডের আসা গুরুত্বপূর্ণ 15টা সৃজনশীল প্রশ্ন কিন্তু আমরা সলভ করাইছি। তো আজকে হচ্ছে আমরা এই অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ
বোর্ডের মধ্যে আসা এমসিকিউগুলো সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যেহেতু এটা আমার এমসিকিউর উপর প্রথম ক্লাস, তো সেক্ষেত্রে প্রথমেই আমি কিছু কথা বলে রাখি, যেটা হচ্ছে এই দুই একটা কথা তোমার এমসিকিউ জার্নিটাকে খুবই স্মুথ করে দিবে, সুন্দর করে দিবে। তো আমাদের বায়োলজিতে প্রবলেমের জায়গাটা কিন্তু এমসিকিউ। আমরা সিকিউটা কোনোভাবে লিখতে পারলেও বেশিরভাগ স্টুডেন্ট, আমি যদি বলতে পারি বায়োলজি যাদের সমস্যা, তাদের 95% স্টুডেন্টের প্রবলেমটা হচ্ছে এমসিকিউ। যে স্যার ফিজিক্স কেমিস্ট্রি এমসিকিউ ভালো পারি, ম্যাথের এমসিকিউ পারি, কিন্তু বায়োলজি এমসিকিউ ভালো করতে পারি না। এই সমস্যাটা যাদের আছে, এই দুই একটা কথা তোমাদের যথেষ্ট হেল্প করবে। সেটা হচ্ছে আমরা বায়োলজিটা কিভাবে পড়ি এমসিকিউটা। আমরা যেটা করি গাইড নেই বা হচ্ছে টেস্ট পেপার নেই, নিয়ে আমরা যত এমসিকিউ আছে সব হাজার হাজার এমসিকিউ মুখস্থ করি, আর পরীক্ষার হলে যা দেখি একটা কমন পড়ে নেই। এই যে এমসিকিউর ভিতরে দুর্বলতা চলে আসে, এমসিকিউ আমরা পারি না, হাজার হাজার এমসিকিউ শুধু মুখস্থ করি। একটা জিনিস মনে রাখবা, আজকে থেকে গাইডের বা হচ্ছে টেস্ট পেপার থেকে এই কলেজ ওই ক্যাডেট কলেজ এরকম হাজার হাজার এমসিকিউ মুখস্থ করার কোনো দরকার নাই, ওটা দেখারও দরকার নাই। স্যার কেমনে কি? জি, আমি তোমাকে স্মুথ করে দিচ্ছি, পড়ালেখাটাকে সহজ করে দিচ্ছি। তুমি প্রথমে আমি যে বেসিক লেকচারগুলো করাই, এই প্রত্যেকটা লেকচার একটু মনোযোগ সহকারে তুমি বোঝার চেষ্টা করো। বেসিক লেকচারগুলো যদি কমপ্লিট হয়ে যায়, দেন তুমি গাইড বা টেস্ট পেপার খুলে তোমার এই গাইড বা টেস্ট পেপারের মধ্যে যে প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউগুলো আছে, শুধু সকল বোর্ডের প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কোশ্চেনগুলো, এগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। তো এখন এমসিকিউ বুঝে বুঝে পড়া মানে কি? তুমি গাইডের পাশে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, এই উত্তর দেখে দেখে এমসিকিউ পড়া যাবে না। গাইডের ওই এমসিকিউর নিচে আবার ব্যাখ্যাও দেওয়া আছে, সেই ব্যাখ্যা দেখে দেখেও এমসিকিউ পড়া যাবে না। তুমি যদি গাইডের উত্তর দেখে দেখে আর এমসিকিউ বোর্ডের গাইডের মধ্যে ব্যাখ্যা দেখে যদি এমসিকিউ সলভ করে এমসিকিউ পড়ো, এরকম হাজার হাজার না লক্ষ লক্ষ এমসিকিউ পড়লেও তুমি এমসিকিউতে ভালো করতে পারবে না। এমসিকিউতে ভালো করার জন্য তোমার জাস্ট প্রিভিয়াস ইয়ারের বোর্ডের এমসিকিউগুলা গাইডের উত্তর দেখে না, তুমি নিজে নিজে উত্তর করার চেষ্টা করো। বেসিক ক্লাসগুলার করার পরে, পুরো অধ্যায়ের বেসিক শেষ করার পরে এমসিকিউগুলা নিজে নিজে দেখো পারো কি না। তুমি নিজে নিজে যে কয়টা পারলা আলহামদুলিল্লাহ, যে কয়টা পারো নাই কোনো সমস্যা নাই, যে কয়টা পারো নাই ওইটা তুমি তোমার যে মেন বই আছে এই বই দেখে দেখে উত্তরগুলা নিজে নিজে বের করো। আর যখনই তুমি মেন বই থেকে উত্তরগুলা বের করতেছো, ওই যে জায়গা থেকে এমসিকিউটা হলো ওই মেন বইয়ের মধ্যে ওই জায়গাটা তুমি দাগায় রাখো। এভাবে প্রত্যেকটা এমসিকিউর উত্তর তুমি নিজে নিজে বের করো। মূল বই থেকে তুমি একটাও পারো না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। বেসিক লেকচার করার পরে তুমি একটা এমসিকিউ পারো না, তাও কোনো সমস্যা নাই। বাট গাইডের উত্তর দেখে দেখে উত্তর পড়া যাবে না, গাইডের যেটা ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যা দেখে দেখে পড়া যাবে না। তুমি হচ্ছে মূল বইটা বের করে করে নিজে প্রত্যেকটা উত্তর বের করো, প্রত্যেকটা এমসিকিউর সমাধান নিজে নিজে করার চেষ্টা করো এবং গাইডের উত্তর দেখে দেখে মিলাও যে তোমার উত্তরটা মিললো কিনা। ব্যাস এতটুকুই, সর্বোচ্চ গাইড থেকে তুমি মিলাতে পারবা। এভাবে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের বোর্ডের এমসিকিউগুলো সলিউশন করো, আমি তোমাকে এই যে বুকের মধ্যে হাত দিয়ে কথা দিতেছি, তোমার এমসিকিউর জন্য কোনো প্রবলেম থাকবে না। শুধু প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো সলিউশন করার মাধ্যমে এমসিকিউতে শতভাগ এমসিকিউ পরীক্ষা কারেকশন করা সম্ভব। আর হচ্ছে যখন তোমার বেসিকও শেষ হলো, বোর্ডের এমসিকিউগুলোও বুঝে বুঝে তুমি সলিউশন করছো, বের করে ফেলছো, এখন তুমি কি করবা? এর পরবর্তীতে পর্যাপ্ত শুধু বই রিডিং পড়ো, মূল বইটা বেশি বেশি রিডিং পড়তে থাকো। মূল বই যে যত বেশি রিডিং পড়তে পারবে সে এমসিকিউতে তত ভালো করবে বায়োলজির জন্য। ঠিক আছে? তো দেরি না করে চলো আমরা শুরু করি। তো বিশেষ করে আমি যেভাবে এমসিকিউগুলো করাবো তুমিও চেষ্টা করবে সেভাবে। যেমন একটা এমসিকিউর উত্তর হচ্ছে এটা, জাস্ট ওইটাই তুমি পড়লা, বাকি অপশনগুলো একটাও দেখলে না। এভাবে তোমার দ্রুত শেষ করার কি দরকার? দ্রুত শেষ করার মধ্যে কোনো ফায়দা নাই। তুমি প্রত্যেকটা অপশন দেখে দেখে পড়ার চেষ্টা করো, যে অপশনটা কেন হইলো না, এটা কেন হইলো না, এটা কেন হইলো, এটার মতো কি আর একটা উত্তর হয় কি না। জাস্ট প্রত্যেকটা অপশন দেখে দেখে নিজে নিজে গবেষণা করে করে উত্তরগুলা বই থেকে বের করার চেষ্টা করো। কেন এটা হইলো না সেটাও তুমি বের করার চেষ্টা করো। তাহলে দেখবা হচ্ছে এমসিকিউতে এভাবে পড়লে তোমার সময় লাগবে, বাট তোমার দুর্বলতা কেটে যাবে, তুমি অনেক ভালো করতে পারবা। একটা জিনিস মনে রাখবা, অতি অল্প সময়ের মধ্যে যেটা শেষ করা যায় সেটাতে কোনো ফায়দা নাই।
যেটা যত সময় নিয়ে পড়া যায় সেটা তত বেশি ইফেক্টিভ হয়। তোমাকে এখন 1 মাসের মধ্যে সিলেবাস কেউ শেষ করতে বলে নাই, তোমার এটা 2 বছরের জার্নি। সো বুঝে বুঝে সময় নিয়ে নিয়ে করো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমে দেখো যে একটা উদ্দীপক দেওয়া আছে। তো এটা এখানে যেহেতু সর্পিলাকার ডাবল হেলিক্স দেওয়া আছে, দ্বিসূত্রক দেওয়া আছে, তার মানে এটা দেখে বুঝতেছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিএনএ, রাইট? এটা হচ্ছে ডিএনএ এবং এটা যেহেতু এক সূত্রক এটা হচ্ছে আরএনএ। তো এখানে হচ্ছে একটা মিসিং আছে, মিসিংটা আমি একটু লিখে দিচ্ছি। এখানে এক্স প্রক্রিয়া, এখানে এটা হচ্ছে আরএনএ। তার মানে এটা হচ্ছে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আর এখানে এক সূত্রক এটা হলো আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, যে অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন তৈরি হচ্ছে। ওকে, তাহলে এই যে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম কি? এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এটা হচ্ছে কি? ট্রান্সক্রিপশন। আর এটা হচ্ছে এক সূত্রক আরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন তৈরি হচ্ছে, অতএব এটা হচ্ছে ট্রান্সলেশন। তার মানে এখানে দুইটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। ওকে, তো এটা এই যে মোটামুটি উদ্দীপকটা এখন আমি বুঝলাম। এখন আমি প্রশ্নের মধ্যে যাচ্ছি যে উদ্দীপকের সংগঠিত প্রক্রিয়া এক্স ও ওয়াইয়ের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? উভয় প্রক্রিয়া রাইবোজোমে সংগঠিত হয়। এই যে আমি কিন্তু নিজে নিজে করতেছি, আমি কিন্তু জানি না উত্তর কোনটা। গাইডের মধ্যে উত্তর দেওয়া আছে, ধরো এটা, জাস্ট তুমি উত্তর এটা পড়লা হয়ে গেল, বাকি একটাও পড়লা না, তোমার এমসিকিউর মধ্যে দুর্বলতা থেকে যাবে। এই কাজটা কখনোই করবে না। তাহলে আমরা কি করব? প্রত্যেকটা অপশন পড়ে পড়ে আমরা উত্তর বের করব। উভয় প্রক্রিয়া রাইবোজোমে সংগঠিত হয়। তাহলে দেখো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দুটোই কি রাইবোজোমে সংগঠিত হয়? না, কারণ ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সংগঠিত হয় হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা কোথায় সংগঠিত হয়? নিউক্লিয়াসের মধ্যে। আর ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোথায় সংগঠিত হয়? এটা হয় হচ্ছে রাইবোজোমের মধ্যে, রাইবোজোমে হয়। তার মানে নিউক্লিয়াসের মধ্যে যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তখন আরএনএটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে, সাইটোপ্লাজমের মধ্যে থাকা রাইবোজোমের মধ্যে ঢুইকা সেখানে হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়াটা ঘটে। তাহলে ট্রান্সক্রিপশন হয় নিউক্লিয়াসে, ট্রান্সলেশন হয় রাইবোজোমে। বলছে উভয় প্রক্রিয়া রাইবোজোমে সংগঠিত হয় না, শুধু একটা সংগঠিত হয় আর একটা হয় না। তার মানে এটা সঠিক না। পরবর্তীতে যাই আমরা। প্রক্রিয়া ওয়াই টিআরএনএর সাথে সংশ্লিষ্ট। প্রক্রিয়া ওয়াই তার মানে হলো ট্রান্সলেশন প্রক্রিয়াটা, যেখানে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এটার সাথে কি টিআরএনএর সম্পর্ক আছে? তো আমরা জানি যে এখানে একটা রাইবোজোমাল ছোট সাব ইউনিট আসে, তারপরে হচ্ছে একটা রাইবোজোমাল বড় সাব ইউনিট আছে, মাঝখানে একটা এমআরএনএ থাকে। তো এরপরে কি হয়? একটা টিআরএনএ আসে, একটা টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটা টিআরএনএ আসে, যেটার মধ্যে এমআরএনএ থাকে। ধরো এটাই আমি বুঝাইলাম যে এটাই হলো টিআরএনএ। তো একটা টিআরএনএ আসছে, অ্যান্টিকোড বিশিষ্ট টিআরএনএ আসলো। তাহলে এই যেরকম এখানে কিন্তু আরেকটা টিআরএনএ আসবে, অ্যামাইনো অ্যাসিডটা দিয়ে যাবে, এই টিআরএনএ ফাঁকাটা এই দিক দিয়ে চলে যাবে, আবার আরেকটা টিআরএনএ আসবে, আরেকটা টিআরএনএ আসবে, এভাবে কিন্তু এখানে অ্যামাইনো অ্যাসিড জমতে থাকবে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে এখান থেকে প্রোটিন তৈরি হবে, রাইট? এবং একটা সময় রিলিজ ফ্যাক্টর আসবে, প্রক্রিয়াটা ভেঙে যাবে। এভাবে কিন্তু আমরা এই যে টিআরএনএ কী করতেছে? অ্যামাইনো অ্যাসিড আনতেছে। তার মানে এই যে প্রক্রিয়াটা, ট্রান্সলেশন যে প্রক্রিয়াটা, এটা অবশ্যই টিআরএনএর সাথে সম্পর্কিত। এখানে অবশ্যই টিআরএনএ দরকার হয়। তাহলে বলছে যে প্রক্রিয়া ওয়াই, তার মানে এই যে এটা হলো এক্স, এটা হলো এক্স প্রক্রিয়া, এটা হচ্ছে ওয়াই প্রক্রিয়া। ওয়াই প্রক্রিয়াটা টিআরএনএর সাথে সংশ্লিষ্ট। জি, এটা সঠিক, এটা সঠিক। এই যে আমি উত্তর পেয়ে গেছি, এখন আমি বাকিটা ক্লোজ করে দিব না, কারণ এটা আমার পরীক্ষার হল না। পরীক্ষার হল যদি হইতো তাহলে আমি উত্তর পাইছি খ নাম্বার সঠিক, বাকি অপশন আমার দেখার দরকার না, আমি সময় বাঁচাবো। কিন্তু এটা হলো আমার প্র্যাকটিস অংশ, আমি এখন শিখতেছি। তার মানে আমি উত্তর পাইছি, এরপরেও আমি গ নাম্বার অপশনটাও দেখব, ঘ নাম্বার অপশনটা দেখব। কেন এটা হইল না, কেন এটা হইল না, এটা আমাকে বের করতে হবে। চলো আমরা গ নাম্বার অপশনে যাই। উভয় প্রক্রিয়ায় পলিমারেজ এনজাইম প্রয়োজন। দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, এই যে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন, এটার ভিতরে যে আরএনএ একটা পলিমারেজ এনজাইম থাকে, ওর ভিতরে ডিএনএটা প্রবেশ করে, ডিএনএ প্রবেশ করে এই যে সূত্র, এই যে প্রক্রিয়াটা হয় আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশনের জন্য দরকার। কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য কিন্তু কিনা কোনো আরএনএ পলিমারেজ এনজাইমের প্রয়োজন পড়ে না। তার মানে এটা সঠিক না। আরএনএ পলিমারেজ এনজাইমটা শুধু ট্রান্সক্রিপশনের জন্য দরকার হয়, ট্রান্সলেশনের জন্য দরকার হয় না, অতএব এটা সঠিক না।
প্রক্রিয়া এক্স এর প্রাইমার তৈরি হয়, প্রক্রিয়া এক্স যেটা, তার মানে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, তো ডিএনএ থেকে আরএনএ এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা, এখানে প্রাইমার তৈরি হয় না। প্রাইমার তৈরির যে প্রক্রিয়া সেটা হচ্ছে রেপ্লিকেশনের মধ্যে, ডিএনএ প্রতিলিপনের মধ্যে প্রাইমার তৈরি হয়। আমরা ডিএনএ প্রতিলিপন রেপ্লিকেশন যখন পড়ছি সেখানে কিন্তু প্রাইমার তৈরি হয়েছে, আরএনএ প্রাইমেজ এনজাইম দ্বারা প্রাইমার তৈরি হয়। তো এটা হচ্ছে রেপ্লিকেশনের মধ্যে হয়, চিত্র এক্সের মধ্যে হয় না, তার মানে এটাও ভুল। তাহলে যে আরএনএ প্রাইমার তৈরি হয় এটা কোথায়? রেপ্লিকেশনের মধ্যে, এটা হলো রেপ্লিকেশনের মধ্যে। এই যে একটা এমসিকিউ আমরা সমাধান করে ফেললাম। জাস্ট আমি তোমাকে এটাই বলছি, এমসিকিউ যখন সলিউশন করবা নিজে নিজে উত্তর বের করবা, এইভাবে গবেষণা করে করে বের করবা। এভাবে জাস্ট শুধু প্রিভিয়াস ইয়ারের বোর্ডের এমসিকিউগুলো সলিউশন করতে পারলেই এনাফ ইটস মোর দেন এনাফ, এর চেয়ে বেশি কিছু দরকার নাই। এগুলা শেষ করার পরে শুধু মূল বইটা বেশি বেশি রিডিং করে যাবা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে আমাকে একটা চিত্র দিছে, তো চিত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, চিত্র দেখে দেখে বুঝতে হবে যে কোনটা কিসের চিত্র, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো একটা চিত্র দিছে, এটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো চিত্রটা হচ্ছে এরকম, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার গায়ে ছোট ছোট দানা আছে। তো আমরা জানি এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে ছোট ছোট দানা থাকে, এগুলাকে কি বলে? রাইবোজোম দানা বলা হয়। ওকে, আচ্ছা দিয়ে দিলাম এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন বলছে উদ্দীপকে উল্লেখিত এর গঠনগত উপাদান হলো। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপাদানগুলা কি? বলছে সিস্টার্নি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি সিস্টার্নি থাকে? জি, সিস্টার্নি থাকে, তার মানে 1 নাম্বারটা সঠিক। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি ভ্যাকিউলস থাকে? ভ্যাকিউলস না, এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে ভ্যাকিউলস থাকে না। ভ্যাকিউলস থাকে হচ্ছে গোলজি বস্তুর মধ্যে, ভ্যাকিউলস থাকে গোলজি বস্তুর মধ্যে, ঠিক আছে? তাহলে ভ্যাকিউলস থাকে গোলজি বস্তুর মধ্যে। ভ্যাকিউল এটা এন্ডোপ্লাজমিক জালিকার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনগত উপাদান নয়, তার মানে 2 নাম্বারটা হবে না, 2 নাম্বারটা হবে না। তাহলে অপশনে 2 নাম্বার যেখানে আছে সেটা বাদ, এটাতে 2 নাম্বার অপশনে আছে, অতএব এটা বাদ। এটাতে 2 নাম্বার অপশনে আছে, এটা বাদ। এটাতে 2 নাম্বার অপশনে আছে, এটা বাদ। তাহলে আমার বাদ থাকলো, সঠিক উত্তর হলো গ। দেখছো, আমার বাকিটা পড়াও লাগে নাই, শুধু একটা পড়ে কিন্তু উত্তরটা বের করে ফেলছি। এরপরও দেখবো যে তার মানে 3 নাম্বার অটোমেটিক সঠিক হবে। 3 নাম্বার আছে টিউবিউল। টিউবিউল কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপাদান? জি, টিউবিউল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপাদান। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনগত উপাদান হচ্ছে সিস্টার্নি আর টিউবিউল। ভ্যাকিউল এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের না, এটা হচ্ছে গোলজি বস্তু। জাস্ট এখন যদি আমরা যদি এখন একটু বই দেখি, আমরা এখন বই দেখব, বই দেখে যে বইয়ের মধ্যে উত্তরটা আমরা বের করব। ধরো এটা আমি জানি না, এখন আমি এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বের করলাম, এই যে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই যে ভৌত গঠন দেখো, এই যে ভৌত গঠন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন দেখো, এই যে সিস্টার্নি, তারপরে এই যে ভেসিকল, আর হচ্ছে টিউবিউল। তো এখানে কিন্তু ভ্যাকিউল নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ভ্যাকিউল নাই। 3টা আছে, একটা হলো সিস্টার্নি, ভেসিকল, আর হচ্ছে কি টিউবিউল আছে। আর এই যে যেটা দেখলাম, ভ্যাকিউল যেটা দেখলাম, ভ্যাকিউল কার মধ্যে আছে? ভ্যাকিউল আছে হচ্ছে গোলজি বস্তুর মধ্যে। এই যে আমরা এখন তাইলে গোলজি বস্তুটা বের করি। আমরা এখন কি করব? গোলজি বস্তু বের করব। গোলজি বস্তু আছে হলো উপরের দিকে, এই যে গোলজি বস্তু, এই যে গোলজি বস্তু। গোলজি বস্তুর মধ্যে দেখো এই যে গোলাকার যে অংশগুলো থাকে এগুলাকে ভ্যাকিউলস বলে, যদি এখানে এটা ইন্ডিকেট করে নাই। এই যে ভ্যাকিউল, এই যে সিস্টার্নির পাদদেশে অবস্থিত গোলাকার থলার মতো গঠনগুলোকে ভ্যাকিউল বলে। তাহলে ভ্যাকিউল পাইলাম হচ্ছে আমরা গোলজি বস্তুতে, রাইট? এইভাবে আমরা সলিউশন করব। যেটা আমি পারবো না ওইটা বইয়ের মধ্যে বের করে করে এভাবে বের করব, ঠিক আছে? এখানে যে বইয়ের পিডিএফটা ব্যবহার করা হয়েছে এটা তোমাদের পৃষ্ঠার সাথে নাও মিলতে পারে, বাট তোমাদের টপিকের মধ্যে গেলে অবশ্যই এই জিনিসগুলো পাবা। আচ্ছা, তাইলে হচ্ছে এই যে আমরা কিন্তু এটা এই এমসিকিউটা আমরা সলিউশন করে ফেললাম, আলহামদুলিল্লাহ। এখন পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনটা দেখো, এই যে চিত্রের মধ্যে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, এটা হচ্ছে গোলজি বস্তু, এখানে গোলজি বস্তুই দেখানো হয়েছে। তো আমাদের কি করতে হবে? চিত্রগুলা কিন্তু মনে রাখতে হবে।
চিত্রগুলো মনে রাখতে হবে যে কোনটা কিসের চিত্র। এই যে এই টাইপের যে চিত্র থাকবে, এই টাইপের চিত্র থাকলে সেগুলো হচ্ছে গোলজি বস্তু। এই যে গোলজি বস্তু, গোলজি বস্তু। আর এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এখন বলছে উদ্দীপকে এ এবং বি উভয়ের ক্ষেত্রে কোনটি সাদৃশ্যপূর্ণ। গোলজি বস্তু এবং এন্ডোপ্লাজমিক জালিকা এবং গোলজি বস্তু দুইটার সাথে সাদৃশ্যপূর্ণ কোনটা, মিল আছে কোনটা, সেটা আমরা দেখব। অন্তঃপরিবহনে কাজ করে না, অন্তঃপরিবহনে দুটাই কাজ করে না। এন্ডোপ্লাজমিক জালিকা অন্তঃপরিবহনে কাজ করে, কিন্তু গোলজি বস্তু বিভিন্ন পদার্থের নিঃসরণ করে, এনজাইম, হরমোন, নিঃসরণ, প্রোটিন এগুলা নিঃসরণ করে, তবে পরিবহনে কাজ করে না। ঠিক আছে, তাহলে পরিবহনে কাজ করে শুধু হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। তার মানে এটা উভয়ের জন্য, এই যে উভয়ের ক্ষেত্রে কোনটা সঠিক, উভয়ের জন্য এটা সঠিক না। 1 নাম্বার এটা গেল। 2 নাম্বার হচ্ছে ঝিল্লি মসৃণ ও অমসৃণ। দেখো এটাও সঠিক না। আমরা জানি যে এই যে এন্ডোপ্লাজমিক জালিকা আছে, এন্ডোপ্লাজমিক জালিকাগুলো হলো 2 ধরনের হয়। কিছু কিছু হয় হলো এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম দানা যদি থাকে তখন সেটা হয় হলো মসৃণ, আর যদি অমসৃণ, আর যদি রাইবোজোম দানা না থাকে তখন সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে মসৃণ অমসৃণ হয় এন্ডোপ্লাজমিক জালিকা। গোলজি বস্তু মসৃণ অমসৃণ প্রশ্ন আসে না, কারণ গোলজি বস্তুর মধ্যে রাইবোজোম দানা থাকে না। অতএব ঝিল্লি মসৃণ অমসৃণ না, উভয়ের ক্ষেত্রে বলছে, এটা উভয়ের ক্ষেত্রে মসৃণ অমসৃণ হয় না, তার মানে এটাও হবে না। এরপরে আসা হচ্ছে কোষ প্লেট তৈরি করে। এরপরে হচ্ছে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট। এখন ধরো আমি নিজে জানি যে কোষ প্লেট কে তৈরি করে, এটা আমি জানি, বাট আমি বলবো না, ধরো আমি জানি না। ঠিক আছে, তাহলে এই যে কোষ প্লেটটা কে তৈরি করে, যেহেতু এন্ডোপ্লাজমিক জালিকা এবং গোলজি বস্তু, আমি দুইটারই এখন কাজ দেখব যে কোষ প্লেট আসলে কে তৈরি করে, দুইটাই কি তৈরি করে বা তৈরি করে না। তাহলে হচ্ছে এটা যেহেতু আমরা গোলজি বস্তু দেখতেছি, গোলজি বস্তুর কাজ দেখব। এই যে গোলজি বস্তুর কাজ, এই যে গোলজি বস্তুর কাজ দেখো, এই যে গোলজি বস্তুর কাজ কি, এই যে গোলজি বস্তুর কাজ, কোষ বিভাজন কালে কোষ প্লেট তৈরি করে হচ্ছে কে, গোলজি বস্তু। গোলজি বস্তু কোষ বিভাজন কালে কি তৈরি করে, কোষ প্লেট তৈরি করে। তাহলে কোষ প্লেট তৈরি কাজটা মূলত গোলজি বস্তুই করে। এখন আমরা দেখব যে এন্ডোপ্লাজমিক জালিকা এই কোষ প্লেট তৈরির কাজটা করে কিনা। আসলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, এখানে যদি দেখো যে কোষ প্লেট তৈরির কোনো কাজ কিন্তু ওরকম উল্লেখ নাই, কোষ প্লেট তৈরির কোনো কাজ উল্লেখ নাই। তার মানে উভয়ের ক্ষেত্রে আমরা পাইলাম যে এই যে কোষ প্লেট তৈরির কাজটাও উভয়ে করে না, শুধু কে করে, গোলজি বস্তু এই কাজটা করে। তাহলে কোষ প্লেট তৈরি করে হচ্ছে গোলজি বস্তু, এটা কে করে, গোলজি বস্তু। গোলজি বস্তু উভয়ের ঝিল্লি মসৃণ অমসৃণ শুধু কার, এন্ডোপ্লাজমিক জালিকার, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। অন্তঃপরিবহনে অংশগ্রহণ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর দ্বিস্তরী আবরণ বিশিষ্ট, যেহেতু এগুলা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, আর সাধারণত ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলা প্রত্যেকটা ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট হয়, ফসফোলিপিডের 2টা স্তর থাকে, বাইলেয়ার বলা হয়। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও দ্বিস্তর বিশিষ্ট, গোলজি বস্তুও দ্বিস্তর বিশিষ্ট। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, এই যে সঠিক উত্তর পেয়ে গেলাম। দেখো এভাবে এমসিকিউ করার সুবিধা কি, এভাবে এমসিকিউ সুবিধা হলো তুমি জানতে পারলা এন্ডোপ্লাজমিক জালিকার কাজ জানতে পারলা, এন্ডোপ্লাজমিক জালিকা মসৃণ অমসৃণ সেটাও জানতে পারলা, এবং কোষ প্লেট গোলজি বস্তু যে কোষ প্লেট তৈরি করে সেটাও জানতে পারলা। কিন্তু গাইড দেখে দেখে যদি শুধু এই উত্তরটা যদি পড়তা তাহলে অনেক জ্ঞান ছিল, অনেক এমসিকিউ ছিল তোমার অজানা থেকে যাবে। এমসিকিউ তো এমন না যেটা পড়ছো সেটা থেকে কমন পড়বে, বিষয়টা তো এমন না, এমসিকিউ মূল বই থেকে আসবে। এর জন্য বেশি বেশি এভাবে এমসিকিউগুলো সলিউশন করো, অবশ্যই ইমপ্রুভ হবে, নিজে নিজে তুমি নিজের পরিবর্তন বুঝতে পারবা। 30-এর মধ্যে কীভাবে 30টা এমসিকিউ, 25-এর মধ্যে কীভাবে 25টা এমসিকিউ কারেকশন করা যায়, এভাবে তুমি প্র্যাকটিস করলেই হবে। যদিও একটু সময় লাগবে, বাট যেটা যত বেশি সময় লাগবে সেটার ফল তত ভালো হবে। পরবর্তীতে প্রশ্নটা দেখো ভালো করে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা চিত্র দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে গোলজি বস্তুর একটা চিত্র। গোলজি বস্তুর চিত্র, এই যে জাস্ট এরকম যদি থাকে, এই যে এরকম থাকবে, এরকম থাকবে, এগুলো বুঝতে হবে যে এগুলো গোলজি বস্তু দেখানো হয়েছে। উদ্দীপকের চিত্রটি কোন অঙ্গাণু,
তো চিত্র দেখে, চিত্র কিন্তু একেবারে গোলজি বস্তুর মতো করেই দিতে দেয়, সহজ করে দেয়, তাহলে তুমি বুঝবা। এই জন্য এটা একটু অস্পষ্ট করে দিছে যে যাতে তোমার কষ্ট হয়। তো অঙ্গাণুটা কিসের? অঙ্গাণুটা হচ্ছে গোলজি বস্তুর। তার মানে এটা এন্ডোপ্লাজমিক জালিকা না, এটা লাইসোজোমও না, এটা সেন্ট্রিওলও না। কেন? এন্ডোপ্লাজমিক জালিকা হচ্ছে যেরকম, এন্ডোপ্লাজমিক জালিকা এরকম, এই যে এরকম, আর গোলজি বস্তু হলো এই যে মাথাটা একটু গোলাকার হবে, ঠিক আছে? লাইসোজোম তো এই যে এরকম, ভিতরে ভিতরে বিভিন্ন ইয়া থাকে, লাইসোজোম হচ্ছে যেরকম লাইসোজোম। সেন্ট্রিওল তো আমরা জানি যে সেন্ট্রিওল হচ্ছে এই যে এরকম, দুইটা ইয়া থাকে, এই যে সেন্ট্রিওল হচ্ছে এরকম, রাইট? ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছে যে এই যে গোলজি বস্তু, ওকে, যে উদ্দীপকে দেখানো অঙ্গাণুটি, তার মানে উদ্দীপক হচ্ছে গোলজি বস্তু দেখানো হয়েছে, এটা আমরা আগে বের করলাম। যে এই দেখানো অঙ্গাণুটা কি করে? কোষ প্লেট তৈরি করে। একটু আগেই দেখলাম গোলজি বস্তুর কাজ, এই যে 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 এখনই দেখলাম গোলজি বস্তুর কাজ দেখলাম। গোলজি বস্তু কি করতেছে? কোষ প্লেট তৈরি করতেছে। এই দেখছো কমন পড়ে গেছে, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। তার মানে গোলজি বস্তু কোষ প্লেট তৈরি করে, এটা সঠিক, এটা সঠিক। ফ্যাগোসাইটোসিস আর হচ্ছে অ্যাক্রোজোম সৃষ্টি করে। শোনো, শুক্রাণু তৈরিতে সাহায্য করে গোলজি বস্তু, শুক্রাণুর মধ্যে অ্যাক্রোজোম তৈরি করে, এটাও সঠিক। ফ্যাগোসাইটোসিস এটা সঠিক না। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে কি? ওই লাইসোজোম যেটা, এটা গোলজি বস্তু ফ্যাগোসাইটোসিস না। তার মানে সঠিক হতে 1 এবং 3, কোষ প্লেট তৈরি করে। 1 এবং 3 কোথায় আছে? 1 এবং 3 এই যেখানে, এটা সঠিক। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে হচ্ছে লাইসোজোম, জীবাণু ধ্বংস করে, ঠিক আছে? তাহলে এটাও হয়ে গেল, এটাও আমরা পাইলাম। দেখো এগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে দুইটা অঙ্গাণুর কথা এখানে বলা আছে। একটা হচ্ছে ফ্লেমিং, 1882 সালে কোষীয় অঙ্গাণু এ প্রত্যক্ষ করেন, ফিলা নামকরণ করেন। আর একটা হচ্ছে শিম্পার, 1883 সালে কোষীয় অঙ্গাণু বি সর্বপ্রথম লক্ষ্য করেন এবং নামকরণ করেন। তাহলে এই যে ফিলা নামকরণ করা হয়েছিল, এটা ছিল কি? মাইটোকন্ড্রিয়া। আর হচ্ছে এই শিম্পার যেটা আবিষ্কার করছে, এটার নাম ছিল কি? প্লাস্টিড, প্লাস্টিড। তাহলে এ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এ হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া, আর বি হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিড। তা আমরা আরেকটা কথা বলে রাখি, এই যে গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলা, এটা আমরা সিকিউ সলভিং ক্লাসের মধ্যে বলছি, বিশেষ করে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোষপ্রাচীর, রাইবোজোম, লাইসোজোম, গোলজি বস্তু, তারপর ডিএনএ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই প্রক্রিয়াগুলা, প্লাজমা মেমব্রেন, এই যে কয়েকটা নাম বললাম, এগুলা কে কখন কোনটা আবিষ্কার করছে এগুলো একটু মনে রাখতে হবে। কারণ আমি যদি এটা উদ্দীপক কে কোনটা আবিষ্কার করছে এটা দেখেই আমরা একটা বুঝতে হবে কোনটা মাইটোকন্ড্রিয়া, কোনটা প্লাস্টিড। এটা ভুল করলে কিন্তু এমসিকিউ ভুল হয়ে যাবে। আচ্ছা, প্রশ্ন হলো উদ্দীপকের প্রথম অঙ্গাণুটি কি? প্রথম অঙ্গাণুটা, তার প্রথম অঙ্গাণুটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া। এটা তো আমরা বলেই দিলাম যে প্রথম অঙ্গাণুটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি যে অঙ্গাণু দুইটা ক্ষেত্রে, মানে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া উভয়ের ক্ষেত্রে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা বেষ্টিত। এটা সঠিক, কারণ হচ্ছে আমরা জানি যে সাইটোপ্লাজমের মধ্যে যতগুলো অঙ্গাণু আছে প্রত্যেকটা অঙ্গাণুই হচ্ছে দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত। ফসফোলিপিড, লিপিড এবং প্রোটিনের তৈরি। ফসফোলিপিড দ্বিস্তরী বাইলেয়ার বিশিষ্ট, ওই যে প্লাজমা মেমব্রেনের গঠন যেভাবে পড়ছে ওই প্লাজমা মেমব্রেনের মতো আর কি। এডিপিকে এটিপিতে রূপান্তরিত করে, জি, এটা প্লাস্টিডও করে, মাইটোকন্ড্রিয়াও করে, এটাও সঠিক। এবং সকল জীবকোষে বর্তমান না। দেখো, একটা হলো প্লাস্টিড আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা প্লাস্টিড আর একটা মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিড কি সব জীবকোষের মধ্যে থাকে? প্রাণীদের মধ্যে থাকে? এই অ্যামিবা অ্যান্টামিবার মধ্যে থাকে? ছত্রাকের মধ্যে থাকে? না, প্লাস্টিড উদ্ভিদের মধ্যে থাকে, সবার মধ্যে কিন্তু থাকে না। কিছু কিছু মনেরা রাজ্যের কিছু কিছুর মধ্যে থাকে, প্রোটিস্টা রাজ্যের কিছু কিছুর মধ্যে থাকে, প্লান্টের মধ্যে কিছু কিছুর মধ্যে থাকে, কিন্তু অ্যানিমেলিয়ার মধ্যে কিন্তু থাকে না। আবার প্রোটিস্টার মধ্যে ওই যে প্রোটোজোয়ার মধ্যেও কিন্তু থাকে না। তার মানে প্লাস্টিড সবার মধ্যে থাকে না। তাহলে বলছে কি সকল জীবে বর্তমান, অঙ্গাণু দুটোকে সকল জীবের জীবকোষে বর্তমান না, সকল জীবকোষে বর্তমান নয়। তার মানে 3 নাম্বারটা সঠিক নয়, 3 নাম্বারটা সঠিক নয়। 3 নাম্বার যেখানে আছে সেখানে বাদ, এখানে 3 আছে এটা বাদ, এখানে 3 আছে বাদ, এখানে 3 আছে বাদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। বুঝাইতে পারছি? ওকে,
পরবর্তী কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি। পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে দেখো এখানে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। স্ট্রাকচারটা যদি আমরা এখানে একটু আঁকার চেষ্টা করি, এই যে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। এখানে হচ্ছে এ, তারপর এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হলো হাইড্রোজেন, এখানে হচ্ছে OH, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে H2O3POCH2। এই যে এটা একটা স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে এখন উদ্দীপকের যৌগটা হলো, তাই এই যৌগটার নাম কি একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে একটা রাইবোজ। এখন রাইবোজের মধ্যে কার্বনের হিসাব শুরু হয় এখান থেকে, 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং কার্বন। এই যে 1 নং কার্বন, এই যে 2 নং কার্বনের মধ্যে দেখো এখানে কিন্তু ও নাই, এখানে কি নাই, অক্সিজেন নাই। 2 নং কার্বনে একটা অক্সিজেন হওয়ার কথা ছিল কিন্তু এটা নাই। 2 নং কার্বনে অক্সিজেন নাই মানে কি, 2 নং কার্বনে অক্সিজেন নাই, এটা ফাঁকা। 2 নং কার্বনে অক্সিজেন নাই, অতএব এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আমরা রাইবোজের 2 নং কার্বনে যদি অক্সিজেন না থাকে সেটাকে কি বলে, ডিঅক্সিরাইবোজ। তাহলে এটা হলো ডিঅক্সিরাইবোজ, তার সাথে এডিনিন যুক্ত হয়েছে। তাহলে রাইবোজের সাথে এডিনিন যুক্ত হলে এডিনোসিন, তো এটা হলো ডিঅক্সি এডিনোসিন, রাইট। তার সাথে হচ্ছে ডিঅক্সি এডিনোসিনের সাথে একটা হলো ফসফেট যুক্ত হলো, মানে ফসফরিক অ্যাসিড যুক্ত হলো। তাহলে এটা একটা নিউক্লিওটাইড হয়ে গেল, রাইট। একটা অজৈব ফসফেট 5 কার্বনযুক্ত শর্করা আর একটা নাইট্রোজেন ঘটিত, এই যে একটা অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড 5 কার্বনযুক্ত শর্করা নাইট্রোজেন ঘটিত বেস, এই তিনটা একত্রিত হলে একটা কি হলো, একটা হচ্ছে নিউক্লিওটাইড হলো। আর যেহেতু এটা হলো ডিঅক্সিরাইবোজ, তার মানে এই নিউক্লিওটাইডটা হচ্ছে ডিএনএর একটা অংশ। এটা একটা কি, এটা একটা ডিএনএর অংশ। আচ্ছা, বলছে প্রশ্নটা এখন দেখি যে যৌগটি হলো, যৌগটার নাম বলতে বলছে। তাহলে এটা হলো অ্যাডিনোসিন। যেহেতু এখানে এডিনিন যুক্ত হয়েছে ডিঅক্সিরাইবোজের সাথে, এটা হলো ডিঅক্সি এডিনোসিন। তার সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হলো। তাহলে হচ্ছে কি, কয়টা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে, একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে। তাহলে ডিতে ডিঅক্সি এডিনোসিন, তাহলে এই যে ডিঅক্সি এডিনোসিন, এই যে ডিএ, এটা দ্বারা কি বোঝালো, এই যে একটা ডিঅক্সিরাইবোজ তার সাথে এডিনোসিন যুক্ত হয়েছে, এডিনিন যুক্ত হয়েছে, হওয়ার পরে সেটা হলো ডিঅক্সি এডিনোসিন। তারপরে একটা ফসফেট যুক্ত হয়েছে বা একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে। কয়টা, একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে। তাহলে একটা হলো মনোফসফেট, DAMP বা ডিঅক্সি এডিনোসিন মনোফসফেট, এটার নাম, রাইট। এখন এটা যদি এ না থেকে যদি আমার সি থাকতো তাহলে সাইটিডিন, তখন হয়তো ডিঅক্সি সাইটিডিন মনোফসফেট, রাইট। যদি থায়ামিন থাকতো তাহলে ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট। যদি এখানে ইউ যদি থাকতো তাহলে হচ্ছে যে ওই ডিঅক্সি ইউরিডিন মনোফসফেট। আবার এখানে যদি ওই কি বলে গুয়ানিন থাকতো তাহলে ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট, এরকম নাম হইতো আর কি। তাহলে এটা ডিঅক্সিরাইবোজ, তার সাথে এডিনিন যুক্ত হয়েছে। তাহলে যে ডিঅক্সিরাইবোজ, ডিতে ডিঅক্সিরাইবোজ, এতে হলো এডিনিন যুক্ত হয়েছে, আর একটা ফসফেট যুক্ত হয়েছে, এর জন্য মনোফসফেট। মনো মানে এক, ফসফেট মানে হলো ফসফেট, ফসফরিক অ্যাসিড, যে DAMP। তাহলে এটার নাম হচ্ছে DAMP, রাইট। বুঝতে পারছি? ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছে সেম জিনিসটাই, সেম এটার কথাই বলতেছে। কি বলতেছে, যে উদ্দীপকের যৌগটি দ্বারা সৃষ্ট জৈব অ্যাসিডটি হলো। তাহলে আমরা একটু আগে দেখলাম যে এই যে 2 নং কার্বনের মধ্যে অক্সিজেন নাই, অনুপস্থিত, তার মানে এটা হলো ডিঅক্সিরাইবোজ। তাহলে রাইবোজ দ্বারা RNA তৈরি হয় আর ডিঅক্সিরাইবোজ দ্বারা DNA তৈরি হয়। তাহলে এটা দ্বারা কি হবে, DNA তৈরি হবে। তাহলে এটা হচ্ছে ডাবল হেলিক্স যুক্ত। তাহলে DNA যদি তৈরি হয়, DNA অবশ্যই কি দ্বিসূত্রক, ডাবল হেলিক্স যুক্ত, তার মানে এটা সঠিক। জেনেটিক কোড বহন করে, DNA এর মধ্যে অবশ্যই কি থাকে, জেনেটিক কোড থাকে, অবশ্যই জেনেটিক কোড থাকে, তার মানে এটাও সঠিক। তারপর হচ্ছে মাস্টার মলিকিউল নামে খ্যাত, মাস্টার মলিকিউল নামে পরিচিত, জি এটাও সঠিক। কারণ আমরা জানি ডিএনএকে মাস্টার মলিকিউলস বলা হয়, ডিএনএকে কি বলা হয়, মাস্টার মলিকিউলস বলা হয়। অতএব সঠিক হচ্ছে 1, 2, 3, তিনটায় সঠিক হবে
1 2 3 তিনটাই সঠিক। আচ্ছা আমরা তাহলে পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে চিত্র বি, তার মানে এটা হচ্ছে প্লাস্টিড। চিত্র বি এর কাজ হলো শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা, জি এটা সঠিক। ফটোফসফোরাইলেশন করা, জি এটাও সঠিক। আমরা জানি সালোক সংশ্লেষণ ঘটে প্লাস্টিডের মধ্যে, আর সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে ফটোফসফোরাইলেশন ঘটে। তার মানে এই যে এডিপির সাথে অজৈব ফসফেট সূর্যের আলোর সাহায্যে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এই যে এটিপি তৈরি করা এটাই কিন্তু কি ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। তো তাহলে চিত্র বি এর কাজ হচ্ছে ফটোফসফোরাইলেশন করা, জি এটা সঠিক, 2 নাম্বার সঠিক। আর এটা হচ্ছে কি ফটো রেসপিরেশন সংগঠন। আর প্লাস্টিডের মধ্যে কি ফটো রেসপিরেশন ঘটে কিনা, তো আমরা একটু জানার চেষ্টা করি যে ফটো রেসপিরেশন বিষয়টা আসলে কি। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া প্লাস্টিডের মধ্যে হয়। তো প্লাস্টিডের মধ্যে সবসময় কি হয়, এই যে পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয় C6H12O6, পাশাপাশি পানি তৈরি হয় এবং কি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, রাইট। এটা হলো সালোক সংশ্লেষণের মূল বিক্রিয়া। সবসময় পানি এই যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ কইরা অক্সিজেন তৈরি করে। আর রেসপিরেশন মানে হলো শ্বসন, এটাকে বলে আলোক শোষণ। ফটো রেসপিরেশন এটার বাংলা হচ্ছে কি, এটার বাংলা হচ্ছে আলোক শোষণ। তো আলোক শোষণ জিনিসটা কি, আর শ্বসন প্রক্রিয়াটা যদি আমরা দেখি, শ্বসন প্রক্রিয়ার মধ্যে কি হয়, এই যে গ্লুকোজ থাকে, গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে পানি তৈরি হয়, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আবার শক্তি তৈরি হয়, রাইট। এটাই তো মূল কথা। তার মানে দেখো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার একটা উল্টা প্রক্রিয়া হচ্ছে এটা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পানি কার্বন ডাইঅক্সাইড মিলে গ্লুকোজ তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। আর এখানে শ্বসনের মধ্যে গ্লুকোজের সাথে অক্সিজেন আর গ্লুকোজ মিলে পানি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, শক্তি তৈরি হয়। তাহলে রেসপিরেশন যেটা, শ্বসন যেটা, এটা হলো সালোক সংশ্লেষণের উল্টা। শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ হয়, অক্সিজেন গ্রহণ হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো এই যে ফটো রেসপিরেশন যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা স্বাভাবিক প্রক্রিয়া সবসময় চলতে থাকে, কিন্তু অনেক সময় মাঝে মাঝে প্লাস্টিড কী করে ফেলে, অক্সিজেন গ্রহণ করে। প্লাস্টিড কী করে, অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কাজও অনেক সময় এটার মধ্যে হয়ে যায়, একটু ব্যতিক্রম, মাঝে মাঝে ভুলবশত হয়ে যায়। তার মানে এই যে ফটো রেসপিরেশন সংঘটিত হয়, এটাকে ফটো রেসপিরেশন বলা হয়। যে সূর্যের আলো পড়ে, আলোর সাহায্যে এই ক্রিয়াটা হয়। অনেক সময় অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলে। তাহলে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলে সেটা রেসপিরেশন, শ্বসন হয়। অক্সিজেন গ্রহণ করে যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি, সেটা শ্বসন। তার মানে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যেই অনেক সময় মাঝে মাঝে শ্বসন প্রক্রিয়া হয়ে যায়, অক্সিজেনও গ্রহণ করে ফেলে, এটাকে ফটো রেসপিরেশন বলা হয়। তাহলে এই প্রক্রিয়াটা প্লাস্টিডের মধ্যেই ঘটে, অনেক সময় ঘটে। তার মানে এটাও সঠিক। তাহলে সঠিক উত্তর 1 2 এবং 3, তিনটাই সঠিক। 1 2 3। নতুন একটা তথ্য আমরা জানলাম যে প্লাস্টিডের মধ্যে কি হয়, ফটো রেসপিরেশন সংঘটিত হয়, আলোক শোষণ প্রক্রিয়া সংঘটিত হয়। ওকে, নেক্সট কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি। লনের সবুজ ঘাস কিছুদিন ইটের নিচে চাপা পড়ে থাকায় ঘাসগুলো বর্ণহীন হয়ে গেল। তাহলে হচ্ছে এটা আর কি, এটা তো আমার জানার দরকার নেই যে সবুজ ঘাস কিছুদিন মাটির নিচে চাপা পড়ে ঘাসগুলো বর্ণহীন হয়ে গেছে। তো ঘাসের মধ্যে যদি আলো না পড়ে তখন তো আস্তে আস্তে ঘাস সাদা হয়ে যায়, তাই না, বর্ণহীন হয়ে যায়। সব ধরনের, আচ্ছা বলছে যে উদ্দীপকে বর্ণিত ঘাসগুলো বর্ণহীন হওয়ার কারণ কি, কেন বর্ণহীন হলো? সব ধরনের প্লাস্টিড নষ্ট হয়ে যাওয়া না, এটা সঠিক না। প্লাস্টিড নষ্ট হয় নাই, কারণ ওইটা যদি আমি এই যে ইটের নিচে ইটটা যদি আমি ছেড়ে দিই, আবার সূর্য আলো পড়বে, আস্তে আস্তে ঘাসগুলো আবার সবুজ হয়ে যাবে। ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হওয়া, জি এটাই সঠিক। ক্লোরোপ্লাস্ট যেগুলো ছিল এগুলো কি হয়েছে, লিউকোপ্লাস্টে পরিণত হয়ে গেছিলো। আমরা জানি লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, যার কারণে ওগুলো কি হয়েছে, সূর্য আলো অনুপস্থিতিতে ক্লোরোপ্লাস্টগুলো আস্তে আস্তে লিউকোপ্লাস্টে পরিণত হয়ে গেছে। ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট না, রঙিন হয় না, এটা সঠিক না। লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে না। এখন যদি বলতো যে ইটের নিচে চাপা পড়ে বর্ণহীন হয়েছে, এখন হচ্ছে ইটটা সরানোর পরে আবার কিছুদিন পরে দেখা গেল ঘাসগুলো আবার সবুজ হয়ে গেছে, তখন হয়তো যে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয়েছে, ঠিক আছে। তা একটা
সাধারণত একটা সবুজ উদ্ভিদ যখন বের হয় তখন কিন্তু এটা বর্ণহীনই বের হয়, কাণ্ডের অগ্রভাগ আস্তে আস্তে সবুজ হয়ে যায়, মানে লিউকোপ্লাস্ট আস্তে আস্তে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যায়। অন্য রঙের যদি হয় ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। তবে এখানে যেহেতু সবুজ অংশ সাদা হয়েছে তার মানে কি হয়েছে, ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। উদ্দীপকে বর্ণিত বর্ণহীন ঘাসগুলো কিছুদিন সূর্য আলোকের সংস্পর্শে থাকলে কি ঘটবে? উদ্দীপকের বর্ণিত বর্ণহীন ঘাসগুলো, এই যে এখন বলছে যে এই বর্ণহীন ঘাসগুলো যদি কিছুদিন কি থাকে, সূর্য আলোর সংস্পর্শে থাকে, তাহলে কি ঘটবে? লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। জি, এটা একটু আগে আমরা বললাম, এটা সঠিক। লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। ঘাসগুলো বর্ণহীন থেকে যাবে না, এটা সঠিক না। ঘাসগুলো ক্রমান্বয়ে সবুজ বর্ণ ধারণ করবে। জি, এটাও সঠিক। তার মানে 2 নাম্বার সঠিক না, 2 নাম্বার যেখানে আছে সেটা বাদ, 2 নাম্বার যেখানে আছে সেটা বাদ। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। ওকে ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। চিত্র এম হচ্ছে প্লাস্টিড, এটা হচ্ছে এম, আর এন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে এন, রাইট। ওকে, এম চিত্রকে বলা হয় কোষের এম চিত্র। এম প্লাস্টিডকে বলা হয় কি বলা হয়? কোষের প্লাস্টিডকে রান্নাঘর বলা হয়। সঠিক উত্তর হচ্ছে কোষের রান্নাঘর বলা হয়। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের শক্তি ঘর বলা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। তাহলে কোষের রান্নাঘর বলা হয় কাকে? প্লাস্টিডকে। চিত্র এমকে কোষের রান্নাঘর বলা হয়। ওকে, চিত্র এম প্লাস্টিড, চিত্র এন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। চিত্র এন চিত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এর বহিগঠন রক্ষণাত্মক এবং অন্তগঠন কর্মধায়ক। ওরে বাবা, কঠিন লাইন, সাহিত্যিক ভাষায় লিখছে, রাইট? এটা সঠিক। ব্যাখ্যা পরবর্তী দিতেছি। এর সূক্ষ্ম ওজনের 90% প্রোটিন থাকে, এর মধ্যে প্রায় 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম থাকে। তাহলে এখানে কি বলে এখানে? আচ্ছা দেখো, এটার একটু ব্যাখ্যা দিই। এই যে বহির্গঠন রক্ষণাত্মক এবং অন্তগঠন কর্মধায়ক মানে কি? আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে, এই যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা যদি চিত্রটা আঁকি, তো এই যে মাইটোকন্ড্রিয়ার চিত্র তো এরকম। এই যে মাইটোকন্ড্রিয়ার 2টা স্তর বিশিষ্ট হয়। এটা হলো বহিস্তর, এই যেটা হলো বহিগঠন, আর এটা হলো অন্তঃস্তর, রাইট? অন্তগঠন। তাহলে এই যে বহিগঠন যেটা, বহিস্তর যেটা, এটা কোষটাকে, মাইটোকন্ড্রিয়াকে চারপাশের আঘাত থেকে বা পরিবেশের বিরূপ পরিস্থিতি থেকে এটাকে রক্ষা করে। তার মানে বহিগঠন হলো রক্ষণাত্মক, এটা সঠিক। 2 নাম্বার হচ্ছে অন্তগঠন হলো কর্মধায়ক। এই যে অন্তগঠন আছে, এখানে কি হয়? এখানে কিন্তু এই যে সেন্ট্রোজোম থাকে, এখানে অক্সিজোম থাকে, রাইট? অক্সিজোমের মধ্যে কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। এটিপি সিনথেসিস যেটা, এটা সংঘটিত হয়, শক্তি তৈরি হয়। তার মানে এটা হলো কর্মধায়ক মানে যেটা শক্তি তৈরি করে। তাহলে বাইরে যেটা, এটা বাইরের স্তরটা পরিবেশ থেকে রক্ষা করে, ভিতরের স্তরটা হচ্ছে শক্তি তৈরি করে। তার মানে এটা সঠিক। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম আছে, এটাও সঠিক। এখন মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের 90% প্রোটিন থাকে, এটা সঠিক না ভুল? এটা আমার জানা নাই, এটা আমি জানি না। এখন আমি কি করব? এটা আমি বই বের করব। আমি বই বের করে মাইটোকন্ড্রিয়া বের করে আমি এখানে দেখব। চলো আমরা বই বের করে আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাই। বই বের করে আমরা কি করব? মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাব। এই যে মাইটোকন্ড্রিয়া, এখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে কত পার্সেন্ট রাসায়নিক উপাদান দেখব? এই যে মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের 65% প্রোটিন থাকে। এই যে মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের 65% প্রোটিন থাকে। কত পার্সেন্ট প্রোটিন থাকে? 65%। তা আমার এখানে অপশন কি আছে? আমার এখানে অপশন আছে হলো 90% প্রোটিন আছে। তার মানে এটা ভুল, 2 নাম্বার হবে না, এটা ভুল। তাহলে অপশন 2 যেখানে আছে এটা বাদ, 2 যেখানে আছে বাদ, 2 যেখানে আছে বাদ। তার সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। মানে বহির্গঠন রক্ষণাত্মক এবং অন্তর্গঠন হচ্ছে কর্মধায়ক, আর এর মধ্যে 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম আছে। এই যে 100 প্রকারের এনজাইম কোএনজাইম আছে, এই তথ্যটা আছে কিনা?
আচ্ছা, এই তথ্যটা আছে কিনা সেটা আমরা দেখি যে এই যে দেখো, এই যে মাইটোকন্ড্রিয়াতে প্রায় এই যে 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম আছে। দেখছো, তুমি প্রশ্ন যেভাবেই করুক তুমি বইয়ের ভিতরে সবগুলা তথ্য পাবা। এটা হচ্ছে বায়োলজির এমসিকিউ এর একটা পদ্ধতি, যেটা বই থেকে হুবহু কমন পড়বে, বইয়ে নাই এমন কোনো কিছু আসবে না। এই জন্য কী বলছিলাম, যত পারো বেশি বেশি বই রিডিং পড়বা। যে যত বেশি রিডিং পড়তে পারবে সে এমসিকিউতে তত ভালো করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। তা আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়া এ চিহ্নিত অংশটি। তা মাইটোকন্ড্রিয়ার ভিতরে এ চিহ্নিত অংশ করে দিছে। মাইটোকন্ড্রিয়ার এই যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার চিত্র আর্ট করে দিছে। এখন বলছে এই যে একটা ভাঁজ, এ চিহ্নিত অংশ, ভাঁজ, একটা ভাঁজকে ইন্ডিকেট করে দিছে। এ চিহ্নিত অংশটি কি? তো মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তরের যে ভাঁজ, এটাকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তরের ভাঁজকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। আচ্ছা, তো উদ্দীপকের অঙ্গাণুটি মানে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর হিসেবে পরিচিত, এটা সঠিক। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, শক্তিঘর বলা হয়, এটা সঠিক। ক্যালসিয়াম আয়ন, তারপরে হচ্ছে আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন সঞ্চিত রাখে, এটাও সঠিক। সকল জীবকোষে ব্যাকটেরিয়ার মধ্যে কি মাইটোকন্ড্রিয়া আছে? নাই, ব্যাকটেরিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, তার মানে এটা সঠিক হবে না, 3 নাম্বারটা সঠিক হবে না। এখন আমরা এই যে আয়নের কথা যেটা দেখলাম, এটা আমরা দেখি যে কি কি আয়ন মাইটোকন্ড্রিয়ার মধ্যে আছে, রাইট? এই যে দেখো, এই যে মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে এই যে দেখো, এই যে কাজ, বিভিন্ন ধরনের ক্যাটায়ন, যেমন হচ্ছে এই যে ক্যালসিয়াম আয়ন, এই যে আয়রন আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি সঞ্চিত রাখে। এটা হলো কি মাইটোকন্ড্রিয়ার কাজ। তাহলে আমাকে প্রশ্ন কি বলছে? এই যে প্রশ্ন, ক্যালসিয়াম আয়ন, আয়রন, ম্যাঙ্গানিজ আয়ন সঞ্চিত রাখে, তার মানে এটা সঠিক। আর সকল জীব কোষে থাকে না, কারণ ব্যাকটেরিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, তার মানে হচ্ছে ব্যাকটেরিয়াও তো একটা জীব, রাইট? তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এই যে 1 এবং 2, 3 নাম্বারটা যেহেতু ভুল, 3 নাম্বার যেখানে আছে বাদ, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তো মাইটোকন্ড্রিয়া চিত্র দেওয়া আছে, এ চিহ্নিত এই যে অন্তঃস্তরের যে ভাঁজ, ভিতরে অন্তঃস্তরের ভাঁজ, এটাকে ইন্ডিকেট করে দেওয়া আছে। এই যে একটা চিত্র দেওয়া আছে, এই যে অন্তঃস্তরের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই যে অন্তঃস্তরের যে ভাঁজ, এটাকে এ ইন্ডিকেট করে দেওয়া আছে। তাহলে অন্তঃস্তরের মধ্যে যে ভাঁজ থাকে, এ চিহ্নিত অংশ, এটা হলো ভাঁজ। ভাঁজগুলাকে কি বলা হয়? ভাঁজগুলাকে ক্রিস্টি বলা হয়। মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তরের ভাঁজকে ক্রিস্টি বলা হয়। ওকে, পরবর্তীতে বলছে উপরে অঙ্গাণুটার ক্ষেত্রে মানে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কেফ চক্র সংগঠিত হয় জি সবাত শোষণের টোটাল 4টা ধাপ: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্র্যাব চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই গ্লাইকোলাইসিস ছাড়া আর বাকি যে চক্রগুলো আছে, বিশেষ করে এসিটাইল কোয়ে, ক্র্যাব চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই সবগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয়। ক্র্যাব চক্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয়, এটা সঠিক। ইহাতে খাদ্য তৈরি হয় না, এটা ভুল। মাইটোকন্ড্রিয়ার মধ্যে খাদ্য তৈরি হয় না, 2 নাম্বারটা ভুল। অতএব 2 নাম্বার যেখানে আছে সেখানে বাদ, সেটা বাদ। তাহলে সঠিক উত্তর 1 এবং 3 অটোমেটিক পেয়ে গেছি। ইহাতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সংগঠিত হয় জি, ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সংগঠিত হয়। তো সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এই যে মাইটোকন্ড্রিয়া রিলেটেডই, এ চিহ্নিত অংশটির নাম কি? তো মাইটোকন্ড্রিয়ার মাঝখানের যে অংশ, মাইটোকন্ড্রিয়ার মাঝখানের অংশটার নাম কি? মাইটোকন্ড্রিয়ার মাঝখানের যে অংশ সেটাকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। মাইটোকন্ড্রিয়ার ভিতরের অংশকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, উদ্দীপকের অঙ্গাণুটি শক্তি উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়ার চিত্র দেখানো হয়েছে, মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া কি করে? শক্তি উৎপাদন করে, এটা সঠিক। লাইসোজোম তৈরি করে, কোএনজাইম ধারণ করে, এটাও সঠিক। কিন্তু মাইটোকন্ড্রিয়া লাইসোজোম তৈরি করে কিনা? না, এটা আসলে সঠিক না। মাইটোকন্ড্রিয়া কি করে না? লাইসোজোম তৈরি করে না। লাইসোজোম মাইটোকন্ড্রিয়া তৈরি করে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। দেখো, একটা ক্রোমোজোম দেওয়া আছে। তো ক্রোমোজোমের আকৃতিটা হচ্ছে, না এটার চাইতে আরেকটু বড় করে, ক্রোমোজোমটা হচ্ছে এই যে এরকম। তাহলে আমরা জানি
ক্রোমোজোম হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক বিভিন্ন আকৃতির হয়। তো এখানে সেন্ট্রোমিয়ারটা যদি একবারে মাঝখানে থাকে, মানে এটা যদি এই যে এরকম যদি হইতো তাহলে সেটা হয়তো মেটাসেন্ট্রিক, ক্রোমোজোমটা একেবারে মাঝখানে যদি থাকতো। কিন্তু এটা একেবারে মাঝখানে না থেকে একটু সাইড বরাবর আসছে, তার মানে এটা হচ্ছে কি, এই ক্রোমোজোমটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। এই যেটা হচ্ছে কি সাবমেটাসেন্ট্রিক। আবার যদি ক্রোমোজোমটা যদি এমন থাকতো, ক্রোমোজোমটা যে এই যেরকম থাকতো, তখন সেটা কি হতো, এটা হয়তো ওই যে অ্যাক্রোসেন্ট্রিক। আর এই যে সেন্ট্রোমিয়ার যদি একেবারে শেষের দিকে থাকতো, তখন সেটা হয়তো কি টেলোসেন্ট্রিক। তো এগুলা কিন্তু আমরা বেসিক ক্লাসের মধ্যে খুবই গুরুত্ব দিয়ে পড়াইছি, যেগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে এই আকারটা, এই যে সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এটা কোন পর্যায়ে দেখা যায়? আমরা যখন অ্যানাফেজ ধাপ পড়ছি, বা আমরা যে আমাদের যখন দ্বিতীয় অধ্যায় পড়ব কোষ বিভাজন, সেখানে কিন্তু অ্যানাফেজ ধাপ আমরা পাবো। ওই অ্যানাফেজ ধাপের 9-10 এটা আমরা পড়ছিলাম যে অ্যানাফেজ ধাপের মধ্যে ক্রোমোজোমগুলো যখন বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে যখন যায়, তখন এরা হচ্ছে বিভিন্ন আকৃতি, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক বিভিন্ন আকৃতি ধারণ করে। তাহলে হচ্ছে এটা হলো এই যে অ্যানাফেজ ধাপের মধ্যে এটা সংঘটিত হয়। তাহলে এই যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এগুলো দেখা যাবে কোন ধাপের মধ্যে? মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ ধাপের মধ্যে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আছে উপরের চিত্রে প্রদর্শিত অঙ্গাণুটির কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসন যখন হয়, সবাত শোষণের মধ্যে কিন্তু অনেক শক্তি তৈরি হয়। কেন? সেখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কার মধ্যে ঘটে? শ্বসনের মধ্যে ঘটে, সবাত শোষণের মধ্যে ঘটে। আর শ্বসন কার মধ্যে ঘটে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। তার মানে হচ্ছে তাহলে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটার কাজ কি? চিত্রে প্রদর্শিত অঙ্গাণুটির কাজ কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশনে অংশগ্রহণ করে। ওকে, পরবর্তীতে হচ্ছে প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটি? প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটি? আচ্ছা, ক্রোমোজোমের স্থায়ী উপাদান, এখানে বলছে ক্রোমোজোমের স্থায়ী উপাদান সবসময় ডিএনএ। ক্রোমোজোমের স্থায়ী উপাদান কি? ডিএনএ। এটা প্রকৃত ক্রোমোজোম বলতে প্রকৃত কোষের যে ক্রোমোজোম, সাধারণ মানুষ বা উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রকৃত কোষের যে ক্রোমোজোম, সেটা হচ্ছে কি, সেটা বোঝাইছে প্রকৃত ক্রোমোজোম। তা প্রকৃত কোষের ক্রোমোজোমের মধ্যে প্রধান উপাদান বা স্থায়ী উপাদান হচ্ছে কি? ডিএনএ। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছে, উপরে প্রদর্শিত চিত্রের জন্য প্রযোজ্য। আচ্ছা, এই সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এটাও আমরা ওই কোষ বিভাজন অধ্যায়ে গেলে ক্লিয়ার হবে, বাট এটা আমরা হালকা একটু দেখাইছিলাম যে কোনটা সিস্টার কোনটা নন সিস্টার। তো যেমন ধরো এখানে একটা ক্রোমোজোম আছে, এই যে ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমোজোম, এই যে দুইটা ক্রোমাটিড। আবার ধরো এই যে এখানে আর একটা ক্রোমোজোম আছে, এই যে ক্রোমোজোমের যে দুইটা বাহু, একটু দুইটা ক্রোমাটিড, এই যে দুইটা ক্রোমাটিড। তাহলে দেখো এই যে এখানে দুইটা ক্রোমোজোম এখানে দেখানো হয়েছে, দুইটা ক্রোমাটিড। এই দুইটা ক্রোমাটিড হলো পরস্পরের সিস্টার, মানে এই যে এরা দুইজন হলো পরস্পরের সিস্টার, বোন, নিজের বোন, সিস্টার ক্রোমাটিড। আর আমি যদি এর সাথে এর চিন্তা করি, তাহলে এরা হলো পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এখানে বলছে, তাহলে যে এটা হলো বি, এটা হলো বি, তারপরে এটা হচ্ছে এ, তারপরে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে বি এর সাথে এ, এটা হলো সিস্টার, সি এর সাথে ডি সিস্টার, আর এর সাথে সি নন সিস্টার, রাইট? এখন বলছে এ ও বি নন সিস্টার ক্রোমাটিড, এ ও বি নন সিস্টার ক্রোমাটিড। এটা কি হলো না? এটা ভুল। এ ও বি তো সিস্টার ক্রোমাটিড, এখানে কি বলছে? নন সিস্টার ক্রোমাটিড। তার মানে এক নাম্বারটা ভুল, এক নাম্বারটা যেখানে আছে সেখানে বাদ। এই যে এক নম্বর এখানে আছে, এটা বাদ। এক নম্বর এখানে আছে, এটা বাদ। এক নম্বর এখানে আছে, বাদ। সঠিক উত্তর হবে কি 2 আর 3। এ ও সি এর মধ্যে ক্রসিং ওভার সম্ভব। এ এবং সি দুইটা নন সিস্টার ক্রোমাটিড, জি, দুইটা নন সিস্টার ক্রোমাটিড একত্রিত হয়ে এখানে কি হয়? ক্রসিং ওভার ঘটে, এটা সম্ভব। ক্রসিং ওভার কি? দুইটা নন সিস্টার ক্রোমাটিড একসাথে যুক্ত হয়, অনুরূপ অংশে স্থান বিনিময় হয়। দ্বিতীয় অধ্যায়ে গেলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে ক্রসিং ওভারটা, এটা হচ্ছে এ এবং সি এর মধ্যে ক্রসিং ওভার সম্ভব। ক্রসিং ওভার সবসময় দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়। সি ও ডি সিস্টার ক্রোমাটিড, যে সি এবং ডি পরস্পরের সিস্টার, এটা দুইজন পরস্পর একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড পরস্পরের সিস্টার। তার মানে এটাও সঠিক, এটাও সঠিক। সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3।
আচ্ছা, নেক্সট কোশ্চেনের মধ্যে যাচ্ছি। এখানে একটা ডিএনএ দেখানো হয়েছে, ভালো করে দেখো। এটা হলো দুইটা সূত্রক দেখা যাচ্ছে, চিত্র পি, এই যে একটা সূত্রক, এই যে একটা সূত্রক, দুইটা সূত্রক, তার মানে এটা হলো ডিএনএ। চিত্র কিউ, আবার এখানেও দুইটা সূত্রক দেখানো হয়েছে। তো চিত্র কিউ আর চিত্র পি এর মধ্যে পার্থক্যটা কি? ATGC, ওকে, TAGC। আচ্ছা, আগে প্রশ্ন পড়ি তাহলে বুঝবো। উদ্দীপকে পি থেকে কিউ তৈরির কোন প্রক্রিয়া? পি থেকে কিউ তৈরি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চিত্র পি হচ্ছে একটা ডিএনএ, রাইট? চিত্র পি হচ্ছে একটা ডিএনএ, চিত্র কিউও হচ্ছে একটা ডিএনএ। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে। তো ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় কি? রেপ্লিকেশন প্রক্রিয়ায়, রেপ্লিকেশন বা প্রতিলিপন প্রক্রিয়ায়। তাহলে কিউ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। উক্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, মানে ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে, ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে কি হয়? নতুন সূত্রক 5' to 3' মুখী হয়। জি, এটা সবসময় মনে রাখবা। এই যে আমরা ডিএনএ প্রতিলিপনের চিত্র পড়ছি না, ডিএনএ প্রতিলিপন, এই যে ডিএনএ প্রতিলিপন, এই যে ডিএনএ প্রতিলিপন, এটাকে বোঝার জন্য সহজ করি আর একটু। হ্যাঁ, এই যে একটা সূত্রক, এটা হলো 3', এটা হলো 5', আর এটা হলো 5', এটা হচ্ছে 3'। তো এই যে 3' থেকে 5', এই সূত্রক, এটা হলো লিডিং সূত্রক, রাইট? এখানে সূত্রক তৈরি হবে এই দিক থেকে এই দিকে, তার মানে 5' to 3' মুখী। আর এটা যেহেতু 5' to 3' এই দিকে, তাহলে এখানে সূত্র ল্যাগিং সূত্রক কিন্তু এই দিক থেকে এই দিকে তৈরি হয়, এখানে সূত্রক তৈরি হয় এই দিক থেকে এই দিকে, তার মানে এই যে 5' to 3'। নতুন সূত্রক যে তৈরি হবে, নতুন সূত্রক তৈরি হবে সব সময় 5' to 3' এর দিকে। নতুন সূত্রক সব সময় 5' to 3' মুখী হয়, এটা সঠিক। লিডিং সূত্রকে অনেকগুলো প্রাইমার লাগে না, লিডিং সূত্রকে হচ্ছে একটানা ডিএনএ তৈরি হয়। ল্যাগিং সূত্রকের মধ্যে প্রাইমার যুক্ত হয়, খণ্ড খণ্ড আকারে হয়, এই জন্য অনেকগুলো প্রাইমার ল্যাগিং সূত্রকের মধ্যে লাগে। তার মানে এটা ভুল, 2 নাম্বার ভুল। ল্যাগিং সূত্রকে অনেকগুলো প্রাইমার লাগে, যে 3 নাম্বারটা সঠিক। তাহলে হচ্ছে আমার 1 এবং 3 হচ্ছে সঠিক, 2 নাম্বার ভুল, 2 নাম্বার যেখানে আছে সেটা বাদ, এই যে সঠিক 1 এবং 3। ওকে, ওকে, পরবর্তীতে যাচ্ছে আমরা। এটা হচ্ছে একটা ডিএনএ চিত্র, যেহেতু দ্বিসূত্রক দেখানো হয়েছে, অতএব এটা হচ্ছে একটা ডিএনএ। উদ্দীপকে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা। তো এখানে কয়টা হাইড্রোজেন বন্ধনের সংখ্যা আছে হিসাব করব আমরা। এ আর টি এর মধ্যে দ্বিবন্ধন হয়, এখানে 2টা। এ আর টি এর মধ্যে দ্বিবন্ধন 2 2 এ 4, সি এর মধ্যে 3 বন্ধন, সি আর ডি এর মধ্যে 3 বন্ধন, এ আর টি এর মধ্যে দ্বিবন্ধন, এ আর টি এর মধ্যে দ্বিবন্ধন, সি আর ডি এর মধ্যে 3 বন্ধন। তাহলে আমরা হিসাব করব 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, টোটাল 17টা বন্ধন হয়েছে। তাহলে টোটাল এই যে টোটাল 17টা বন্ধন হলো, ঠিক আছে? তো এ আর টি বরাবর বন্ধন হয়েছে। অন্যভাবে যদি হিসাব করি, তাহলে এভাবে এ আর টি দ্বিবন্ধন দিলাম, আর সি আর ডি 3 বন্ধন দিয়ে টোটাল বন্ধন আমরা হিসাব করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, টোটাল হলো 17টা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি উদ্দীপকের অন্যান্য বন্ধন হলো। তো এখানে হচ্ছে অন্যান্য বন্ধন উদ্দীপকের অন্যান্য বন্ধন হলো, আচ্ছা, এই যে ডিএনএর মধ্যে বলা হয়েছে, তো ডিএনএর মধ্যে অন্যান্য বন্ধন মানে কি? একটু আগেই বলা হলো এটা হলো হাইড্রোজেন বন্ধনের কথা, রাইট? এখন এই হাইড্রোজেন বন্ধন ছাড়া আর কি কি বন্ধন আছে? তো উদ্দীপকের অন্যান্য বন্ধন হলো গ্লাইকোসাইডিক বন্ধন, এস্টার বন্ধন, তারপর হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন, রাইট? আমরা এটা একটু দেখি, একটু দেখি, তাহলে বুঝে আসবে। তো এটা যেহেতু ডিএনএ বলা হয়েছে, তো আমরা জানি ডিএনএ হচ্ছে এই যে একটা ডিএনএ হচ্ছে একটা রাইবোজ, একটা ডিঅক্সিরাইবোজ, এই যে এখানে নাইট্রোজেন ঘটিত বেস, এখানে হচ্ছে অজৈব ফসফেট থাকে। আবার হচ্ছে এখানে আরেকটা হলো ডিঅক্সিরাইবোজ, নাইট্রোজেন ঘটিত বেস, আবার এখানে আরেকটা ফসফেট থাকে, এই ফসফেটের সাথে আবার এটার সাথে এটা বন্ধন থাকে। ডিএনএ তো এরকম, তাই না? তাহলে এই যে কি বলে, এই যে 5 কার্বনযুক্ত শর্করার সাথে নাইট্রোজেন ঘটিত বেস যে যুক্ত হয়, এখানে যে বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে গ্লুকোসাইডিক বন্ধন বা গ্লাইকোসাইডিক বন্ধন। এটা হচ্ছে কি গ্লাইকোসাইডিক বা গ্লুকোসাইডিক,
সাইডিক বন্ধন। তার মানে এই যে জি এর সাথে সি এর যে এখানে আলাদা দ্বিবন্ধন হবে, এটা তো হাইড্রোজেন বন্ধন, রাইট? এই হাইড্রোজেন বন্ধন ছাড়াও গ্লাইকোসাইডিক বন্ধন থাকে উদ্দীপকের এখানের মধ্যে, উদ্দীপকের এই ডিএনএর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। 1 নাম্বারটা সঠিক। এরপরে দেখো, এই যে এখানে 5 কার্বনযুক্ত শর্করায় যে ডিঅক্সিরাইবোজের সাথে আবার ফসফরিক অ্যাসিডের মধ্যে একটা বন্ধন হচ্ছে, এই বন্ধনটাকে কি বলা হয়? এটাকে এস্টার বন্ধন বলা হয়। এটা কি বন্ধন বলা হয়? এটা হলো কি এস্টার বন্ধন। তার মানে এটার মধ্যে এস্টার বন্ধনও থাকে, জি এটাও সঠিক। আবার দেখো ফসফোডাইএস্টার বন্ধন, এই যে একটা ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেট, এই যে এই শর্করার সাথেও একটা এস্টার বন্ধন তৈরি করছে, এই শর্করার সাথেও একটা এস্টার বন্ধন তৈরি করছে। তাহলে এই ফসফেট দুইটা এস্টার বন্ধন তৈরি করছে। এটাকে ডাই মানে হলো দুই এস্টার, দুইটা এস্টার, একটা ফসফেট দুইটা এস্টার বন্ধন তৈরি করে যুক্ত হয়েছে, এটাকে বলে ফসফোডাইএস্টার বন্ধন। তার মানে এটাও সঠিক। তাহলে গ্লুকোসাইডিক বন্ধন তৈরি করে এখানে, এটা সঠিক। এস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এটাও সঠিক। একটা ফসফেট দুইটা শর্করার সাথে ডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এটাও সঠিক। 1 2 3, 1 2 3, তিনটাই সঠিক। ওকে, নেক্সট কোশ্চেনের মধ্যে যাচ্ছি। ধরো এটা হচ্ছে একটা ডিএনএ আছে, রাইট? ডিএনএর মধ্যে অনেকগুলো বন্ধন দিচ্ছে, ডিএনএ থেকে আবার এই যেখানে এমআরএনএ তৈরি হয়েছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়েছে। দেখছি উদ্দীপকে এ চিত্রে হাইড্রোজেন বন্ধন কত? তো হাইড্রোজেন বন্ধন হিসাব করি। এই যে এ আর টি এর মধ্যে দ্বিবন্ধন হবে, এখানে দুইটা। সি আর জি আছে, সি আর জি এর মধ্যে এখানে 3টা হবে, সি আর জি এখানে 3টা হবে, এ আর টি এখানে 2টা হবে। তাহলে হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এই যে 10টা হাইড্রোজেন বন্ধন হবে 10টা। তো এখানে হচ্ছে এটা হলো ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়েছে। আচ্ছা, উদ্দীপকে এ চিত্র এ থেকে এমআরএনএ সৃষ্টি করতে ব্যবহৃত হয়। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তো এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য আরএনএ পলিমারেজ এনজাইম প্রয়োজন হয়, জি এটা সঠিক। তো আমরা জানি যে একটা আরএনএ পলিমারেজ এনজাইম থাকে, ওইটার ভিতরে হচ্ছে ডিএনএ প্রবেশ করে, এই যে ডিএনএ প্রবেশ করে এমআরএনএ তৈরি হয়, রাইট? এই যে এটাই তো প্রক্রিয়া, এই যেটা হচ্ছে কি আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, তাহলে এটা প্রয়োজন হয়। তাই আরএনএ পলিমারেজ এনজাইম প্রয়োজন হয়, তো আমার ডিএনএ পলিমারেজ এনজাইমের দরকার নাই। নাইট্রোজেন ক্ষার হিসেবে যেহেতু কি থাকবে, আরএনএ তৈরি হবে, তাই নাইট্রোজেন ক্ষার হিসেবে এ ইউ জি সি এগুলা থাকবে, ইউ থাকবে, তো এটা সঠিক। তারপর 2 নাম্বারটা ভুল, 2 নাম্বারটা যেখানে আছে বাদ, 2 নাম্বারটা যেখানে আছে বাদ, তো সঠিক উত্তর হচ্ছে গ 1 এবং 3। আচ্ছা, নেক্সট কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে এ সি ইউ জি সি ইউ এগুলো আছে, তার মানে এটা হচ্ছে একটা আরএনএ। উদ্দীপকের যৌগটিতে নিচের কোনটি বর্তমান? আরএনএর মধ্যে কি থাকে, এটা হলো কথা। আরএনএর মধ্যে কি থাকে সেটা আমরা একটু দেখি। আরএনএর মধ্যে কি থাকে? রাইবোজ থাকে, রাইট? রাইবোজ থাকে। আরএনএর মধ্যে কি থাকে? রাইবোজ থাকে। আমরা জানি আরএনএ রাইবোজ দ্বারা হচ্ছে আরএনএ তৈরি হয়, আর ডিঅক্সিরাইবোজ দ্বারা হচ্ছে ডিএনএ তৈরি হয়। তাহলে যেহেতু এটা আরএনএ, আরএনএর মধ্যে কি থাকে? রাইবোজ থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। উদ্দীপকের জৈব অণু মানে আরএনএর ক্ষেত্রে, আরএনএটা আরএনএর কথা বলা হয়েছে, আরএনএটা কি হয়? জৈব অণুটি ডিএনএ থেকে উৎপন্ন হয়, জি এটা সঠিক। আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটা সঠিক। জীবের বংশগত চরিত্র বহন করে, জীবের বংশগত চরিত্র আরএনএ, ওই ডিএনএ থেকে বৈশিষ্ট্যটা আরএনএর মধ্যে যায়, আরএনএ থেকে প্রোটিনের মধ্যে যায়, তার মানে এটাও সঠিক। জীবের বংশগত চরিত্র বহন করে, প্রোটিন উৎপাদনে অংশগ্রহণ করে, জি এটাও সঠিক। প্রোটিন তৈরি করে, কারণ আমরা জানি আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে সঠিক উত্তর কি? 1 2 3, তিনটাই সঠিক। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সেটা হচ্ছে, এটা যেহেতু এক সূত্রক বুঝাইছে, অতএব এটা হচ্ছে আরএনএ। চিত্র খ হলো আরএনএ। আরএনএর কোন নাইট্রোজেন জাতীয় ক্ষারক অনুপস্থিত থাকে? তো আমরা জানি ডিএনএর মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষার এ জি সি টি থাকে, এডিনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন থাকে, থায়ামিন থাকে ডিএনএর মধ্যে। আর আরএনএর মধ্যে এই থায়ামিন থাকে না, মানে টি থায়ামিন থাকে না। এই থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। তাহলে আরএনএর ক্ষেত্রে নাইট্রোজেন জাতীয় ক্ষার কোনটা অনুপস্থিত থাকে? এই যে থায়ামিন, যেটা এটাই অনুপস্থিত থাকে, থায়ামিন থাকে না। সাইটোসিন থাকে, গুয়ানিন থাকে, এডিনিন থাকে, ইউরাসিল থাকে, থাকে না কোনটা? আরএনএর মধ্যে থায়ামিন থাকে না। আর যদি বলে ডিএনএর মধ্যে কোনটা থাকে না, তো ডিএনএর মধ্যে কি থাকে না? ইউরাসিল থাকে না। ওকে, নেক্সট কোশ্চেন। তো উদ্দীপকের চিত্রে জৈব অণুটি মানে এটা আরএনএ, আরএনএর ক্ষেত্রে ডিএনএ থেকে ট্রান্সক্রিপ্ট হয়,
ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, জি এটা সঠিক। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ডিএনএ থেকে তৈরি হয়, আরএনএ ডিএনএ থেকে তৈরি হয়, এটা সঠিক। ডিঅক্সিরাইবোজ শর্করা দ্বারা গঠিত, না এটা ভুল। কারণ হচ্ছে আরএনএ হচ্ছে রাইবোজ দ্বারা গঠিত, রাইবোজ দ্বারা গঠিত, ডিঅক্সিরাইবোজ দ্বারা। 2 নাম্বার ভুল, 2 নাম্বার যেখানে আছে সেটা বাদ, 2 নাম্বার যেখানে আছে সেটা বাদ। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3, ডিঅক্সিরাইবোজ। তার মানে প্রোটিন উৎপাদনে অংশগ্রহণ করে, জি আরএনএ প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, এটা সঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেনের মধ্যে যাচ্ছে, একটা আরএনএ দেখানো হয়েছে, চিত্রের বস্তুটি ডিএনএ হতে যে প্রক্রিয়ায় উৎপন্ন হয় তাকে কি বলে? ডিএনএ হতে চিত্রের বস্তুটা তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, তো ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটাকে কি বলে? ট্রান্সক্রিপশন বলা হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সলেশন। আর রিভার্স ট্রান্সক্রিপশন কোনটা? রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে যেমন এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটা হলো ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে রেপ্লিকেশন। আচ্ছা, তাহলে এখানে বলছে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে কি? ট্রান্সক্রিপশন। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, একটা আরএনএ দেখানো হয়েছে, রাইট? ওকে, একটা আরএনএ। চিত্রটির ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? মানে আরএনএর ক্ষেত্রে কোনটা সঠিক? মনোসিস্টোনিক হলে একটি প্রোটিন তৈরি সংকেত বহন করে, পলিসিস্টোনিক হলে একাধিক প্রোটিন তৈরি সংকেত বহন করে, আর হচ্ছে জেনেটিক বার্তা সাইটোপ্লাজম হতে নিউক্লিয়াসে নিয়ে যায়। তো আমরা একটু ভালো করে গবেষণা করার চেষ্টা করি। দেখো, মনোসিস্টোনিক আর পলিসিস্টোনিক এটা কি? যেমন ধরো এটা একটা আরএনএ, এখানে বিভিন্ন নাইট্রোজেন ঘটিত বেসগুলো আছে, এ জি সি ইউ ইউ এ জি, এইভাবে পর্যায়ক্রমিকভাবে আছে ধরো। তার প্রতি 3টা নিউক্লিওটাইড মিলে হচ্ছে একটা জেনেটিক কোড হয়। তার মানে এটা একটা জেনেটিক কোড, এরকম। আচ্ছা, মনোসিস্টোনিক তো একটা জেনেটিক কোডই যদি ওটার মধ্যে থাকে, শুধু একটা জেনেটিক কোডই আছে, তো একটা জেনেটিক কোড, এই জেনেটিক কোডগুলোর অ্যান্টিকোড বিশিষ্ট টিআরএনএ আছে, ওই টিআরএনএ একটা করে অ্যামাইনো অ্যাসিড আনে, ট্রান্সলেশনের মধ্যে আমরা দেখছি। তাহলে যদি একটা এমআরএনএর মধ্যে ধরো শুরুর কোড আর সমাপ্তি কোডের মাঝখানে একটা জেনেটিক কোডই আছে, তাহলে ওই একটা জেনেটিক কোড শুধুমাত্র একটা অ্যামাইনো অ্যাসিডকে আনবে, এটাকে মনোসিস্টোনিক বলা হয়। তাহলে যারা মনোসিস্টোনিক, তাহলে প্রোটিন তৈরির সংকেত বহন করে কয়টা? একটা। মনো মানে হলো এক, তাহলে মনোসিস্টোনিক যেটা মানে একটা কোড ছিল, একটা জেনেটিক কোড ছিল, ওই একটা জেনেটিক কোডই একটা অ্যামাইনো অ্যাসিডকে আনছে। মনোসিস্টোনিক একটা প্রোটিন তৈরির সংকেত বহন করে, এটা সঠিক। পলিসিস্টোনিক হলে একাধিক প্রোটিন তৈরির সংকেত বহন করে। এখন হচ্ছে যে যদি এই যে নিউক্লিওটাইড জেনেটিক কোড যদি একাধিক রকমের থাকে, তো বিভিন্ন ধরনের প্রোটিন তখন আনবে, তখন সেটা হলো কি? পলিসিস্টোনিক হলে একাধিক, এটাও সঠিক। আর জেনেটিক বার্তা সাইটোপ্লাজম হতে নিউক্লিয়াসে নিয়ে যায় না। দেখো, আরএনএ যে তৈরি হয়েছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা হয় নিউক্লিয়াসের মধ্যে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পরে এই আরএনএটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমের ভিতরে প্রবেশ করে। তার মানে জেনেটিক বার্তা তখন নিউক্লিয়াসের মধ্যে ছিল, পরবর্তীতে আরএনএ তৈরি হয়ে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এই নিউক্লিয়াস থেকে বার্তাটা আসলে সাইটোপ্লাজমের মধ্যে আসলো। এখানে কি বলছে? জেনেটিক বার্তা সাইটোপ্লাজম হতে নিউক্লিয়াসে নিয়ে যায় না, এটা উল্টা লিখছে। জেনেটিক বার্তা মূলত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে যায়। তাহলে এই ট্রান্সক্রিপশনের মাধ্যমে বা আরএনএ তৈরি হওয়ার মাধ্যমে জেনেটিক বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের মধ্যে যায়। তার মানে 3 নাম্বারটা হবে না, এটা ভুল। 3 নাম্বার যেখানে আছে সেটা বাদ। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন, এই যে একটা দেখানো হয়েছে, চিত্র পি একটা দেখানো হয়েছে। তো এটা হলো 3' to 5', এটা 5' to 3', মানে এটা একটা ডিএনএ কে দেখানো হয়েছে। পিতে হাইড্রোজেন বন্ধন সংখ্যা কত? তা হাইড্রোজেন বন্ধন সংখ্যা আমরা হিসাব করব। জি বরাবর হবে সি, মাঝখানে হবে 3 বন্ধন, এ বরাবর হবে টি, মাঝখানে হবে দ্বি বন্ধন, জি বরাবর হবে সি 3 বন্ধন, এ বরাবর হবে টি দ্বি বন্ধন, সি বরাবর হবে জি
3 বন্ধন। এখন আমরা হিসাব করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 টোটাল কয়টা বন্ধন হয়েছে 13টা। এই যে 13 টোটাল হাইড্রোজেন বন্ধনের সংখ্যা 13টা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো উপরে উদ্দীপক হতে সৃষ্ট mRNA-এর ক্ষার বিন্যাস কোনটি? তাহলে হচ্ছে যে এখান থেকে যদি একটা mRNA তৈরি হয় সেটার ক্ষার বিন্যাস কি হবে? তাহলে জি বরাবর কি হবে সি, এ বরাবর কি হবে টি, ডিএনএর মধ্যে তো আরএনএ তৈরি হয়, আরএনএর মধ্যে তো টি থাকে না, টি এর পরিবর্তে ইউ হবে, তাহলে এ বরাবর হবে ইউ, জি বরাবর হবে সি, এ বরাবর হবে আবার ইউ, সি বরাবর হবে জি। তাহলে কি হলো, তাহলে এই টি বিন্যাসটা হলো হচ্ছে সি, আমি যদি এই দিক থেকে এই দিকে যাই, উপরে থেকে নিচে নামি, তাহলে জি ইউ সি ইউ সি, জি ইউ সি ইউ সি। তাই কোথায় আছে জি ইউ সি ইউ সি? এই যেটা জি ইউ সি ইউ সি। যেহেতু আরএনএ তৈরি হবে, আরএনএ তৈরি হবে, টি তো হওয়ারই কথা না, এখানে টি আছে সেটা বাদ, এখানেও টি আছে এটাও বাদ। এখন কথা হলো যে এই দুইটার মধ্যে কোনটা হবে, যে মিলায়া দেখলাম। আবার এই দিক থেকে যদি যাই তাহলে হবে সি ইউ সি ইউজি, তাহলে সি ইউ সি ইউজি এর কোনো কিছু নাই, অতএব এই দিক থেকে এদিকে হবে না, ওই দিক থেকে উপরে থেকে নিচে নামবো, তাহলে জি ইউ সি ইউ সি, জি ইউ সি ইউ সি। এই যে সঠিক উত্তর হলো খ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন। উদ্দীপকে উল্লেখিত বি প্রক্রিয়াটা, তার মানে আরএনএ থেকে প্রোটিন তৈরি ট্রান্সলেশন প্রক্রিয়াটা, এটাকে কি বলে, যে আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াটাকে কি বলে? ট্রান্সলেশন বলা হয়, ট্রান্সলেশন বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন। তো উদ্দীপকে এ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে কি প্রয়োজন হয়? আরএনএ পলিমারেজ এনজাইমের প্রয়োজন হয়। জি, এটা সঠিক, আরএনএ পলিমারেজ এনজাইমের প্রয়োজন হয়। তারপরে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, তা আমার ডিএনএ প্রয়োজন হবে, রাইট, ডিএনএ তো অবশ্যই প্রয়োজন হবে, বিয়ে করার জন্য বউ প্রয়োজন হবে না? আচ্ছা, ডিএনএ এবং সহযোগী লিপিড না, আসলে সহযোগী প্রোটিন দরকার হয়, সহযোগী প্রোটিন দরকার হয়, সহযোগী লিপিড না। তার মানে 2 নাম্বারটা ভুল, 2 নাম্বারটা যেখানে আছে সেখানে বাদ। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছে। একটা ডিএনএ দেখানো হয়েছে, একটা ডিএনএ ডাবল হেলিক্স দেখানো হয়েছে, দ্বিসূত্র বিশিষ্ট ডিএনএ দেখানো হয়েছে, দ্বিসূত্র বিশিষ্ট ডিএনএ দেখানো হয়েছে। আচ্ছা, অনেকটি কোনটা অনুপস্থিত থাকে? ডিএনএর মধ্যে কোনটা অনুপস্থিত থাকে? ইউরাসিল, এই যে ইউরাসিল, ইউরাসিল ডিএনএর মধ্যে থাকে না, ইউরাসিল থাকে আরএনএর মধ্যে, রাইট। ওকে, প্রদর্শিত অণুটি এক সূত্রক বিশিষ্ট হলে এদের মধ্যে মৌলিক পার্থক্য, মানে ডিএনএ যদি আরএনএ হয়, মানে ডিএনএ এবং আরএনএর মধ্যে মৌলিক পার্থক্যটা কি হয়? ডিএনএর সাথে আরএনএর মৌলিক পার্থক্য হচ্ছে ক্ষারকের মধ্যে। জি, ডিএনএর মধ্যে থায়ামিন থাকে আর আরএনএর মধ্যে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ক্ষারকের মধ্যে পার্থক্য। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে পার্থক্য আছে, জি অবশ্যই পার্থক্য আছে, কারণ ডিএনএর মধ্যে জেনেটিক কোডের সাথে আরএনএর জেনেটিক কোড তো মিলবে না, কারণ হলো আরএনএর মধ্যে তো এই যে যেহেতু ক্ষারক চেঞ্জ হয়ে গেছে, অতএব এদের মধ্যে বৈশিষ্ট্যর মধ্যেও সামান্য পরিবর্তন অবশ্যই থাকবে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের পরিবর্তন আছে। সুগারের মধ্যে, ডিএনএর মধ্যে কি থাকে? ডিঅক্সিরাইবোজ থাকে, আর আরএনএর মধ্যে রাইবোজ থাকে। ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজের মধ্যেও কিন্তু বেসিক একটা পার্থক্য আছে। তার মানে এই 3 ধরনের পার্থক্য এটার মধ্যে ডিএনএ এবং আরএনএর মধ্যে লক্ষ্য করা যায়। ক্ষারকের মধ্যেও পার্থক্য আছে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের পার্থক্য আছে, সুগারের মধ্যেও পার্থক্য আছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 2 3, 3টাই হবে। তো আমরা নেক্সট কোশ্চেনের মধ্যে যাচ্ছি। উদ্দীপকের অণুটির অনুলিপনে ব্যবহৃত বা প্রতিলিপন রেপ্লিকেশনে ব্যবহৃত এনজাইম হলো। তো এটা ডিএনএ দেখানো হয়েছে, তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি কি এনজাইম লাগে? তো ডিএনএ দেখো, ডিএনএ এই যে একটা ডিএনএ আছে, ডিএনএর মধ্যে দ্বিসূত্রক, ডেটা একটু ভালো করে রাখি, ধরো দ্বিসূত্রক একটা ডিএনএ আছে, দ্বিসূত্রক একটা ডিএনএ আছে। তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি কি এনজাইম লাগে? তো প্রথমে একটা হেলিকেজ এনজাইম আসে, সূত্রক দুটাকে ভেঙে দেয়, তার মানে হেলিকেজ এনজাইম প্রয়োজন হয়, রাইট। আচ্ছা, এরপরে যখন একটা পরিপূরক সূত্রক তৈরি হয় তখন কিন্তু লাইগেজ এনজাইমেরও দরকার হয়। আবার হচ্ছে যে এই যে এখান থেকে যে পরিপূরক সূত্রকটা যে তৈরি হওয়া শুরু হবে, ওইখানে কিন্তু একটা ডিএনএ পলিমারেজ এনজাইম আসে কিন্তু ওই যে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম এসে কিন্তু প্রক্রিয়াটা শুরু করে দেয়, তার মানে পলিমারেজ এনজাইমও লাগতেছে। তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য
ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমার পলিমারেজ এনজাইমও লাগতেছে, লাইগেজ এনজাইমও লাগতেছে, হেলিগেজ এনজাইমও লাগতেছে। 3 ধরনের এনজাইমই প্রয়োজন হচ্ছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 3, 3টাই সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি, একেবারে শেষের দিকে আসছি অনেকটা আমরা। তো ডিএনএ থেকে এই যে দ্বিসূত্রক আছে, দ্বিসূত্রক থেকে দ্বিসূত্রক দুইটা তৈরি, ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়েছে, তার মানে প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন প্রক্রিয়া, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হচ্ছে। উদ্দীপকের পি থেকে কিউ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? তো ডিএনএ থেকে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে, এটা কোন প্রক্রিয়ায়? রেপ্লিকেশন প্রক্রিয়ায়। ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে। ওকে, এবং এই যে উক্ত প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম, রেপ্লিকেশনের মধ্যে ব্যবহৃত এনজাইম একটু আগে দেখলাম হেলিগেজ এনজাইম প্রয়োজন হয়, আর ডিএনএ পলিমারেজ এনজাইমও প্রয়োজন হয়। তবে আরএনএ পলিমারেজ এনজাইমের কিন্তু দরকার হয় না। আরএনএ পলিমারেজ এনজাইম লাগে কখন? ট্রান্সক্রিপশনের মধ্যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার সময় আরএনএ পলিমারেজ লাগে। বাট এই যে একটু আগে দেখলাম কয়টা এনজাইমের প্রয়োজন হয়? এই যে 3টা এনজাইমের এখানে প্রয়োজন হয়, হেলিগেজ এনজাইম, লাইগেজ এনজাইম আর পলিমারেজ এনজাইম। পলিমারেজ বলতে এখানে তাও এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ 3, ঠিক আছে। বাট হচ্ছে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আরএনএ পলিমারেজ আসলে দরকার পড়ে না, তার মানে 1 এবং 3 হচ্ছে সঠিক, 1 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তীতে যে কোশ্চেনটা এটা হচ্ছে কি, এটা একটু ভালোভাবে দেখো। এটা হচ্ছে এজিটিসি এটিএজি, এটা হলো দ্বিসূত্রক দেখানো হয়েছে, এটা দ্বিসূত্রক একটা ডিএনএ। এখান থেকেও এই যে এখানে একটা দ্বিসূত্রক, এখানে একটা দ্বিসূত্রক, তার মানে এখান থেকে ডিএনএ তৈরি হয়েছে, রেপ্লিকেশন হয়েছে, ডিএনএ প্রতিলিপন হয়েছে, একটা ডিএনএ থেকে এখানে একটা ডিএনএ, এখানে একটা ডিএনএ, দুইটা ডিএনএ পাওয়া গেছে। দেন এই ডিএনএ থেকে আবার আরএনএ পাওয়া গেছে, তার মানে এটা হলো রেপ্লিকেশন, এটা হলো ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া ট্রান্সক্রিপশন, রাইট। তার মানে এখানে কি হয়েছে এই প্রক্রিয়াটা, যে ডিএনএ থেকে ডিএনএ পাওয়া গেছে, পরে আবার ডিএনএ থেকে এমআরএনএ পাওয়া গেছে, তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। উদ্দীপকে এ চিহ্নিত অংশে সংঘটিত প্রক্রিয়াটি হলো, এ চিহ্নিত অংশে, এই যে এটা হলো এ চিহ্নিত অংশ, তাহলে এ চিহ্নিত অংশ সংঘটিত প্রক্রিয়াটা হচ্ছে রেপ্লিকেশন, আর বি চিহ্নিতের মধ্যে সংঘটিত প্রক্রিয়াটাই, বি এর মধ্যে প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে এ চিহ্নিত অংশে সংঘটিত প্রক্রিয়াটি হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ অনুলিপন। তো আমরা হচ্ছে এই মুহূর্তে একেবারে শেষের দিকে চলে আসছি, আজকের দিনের সর্বশেষ এমসিকিউটা আমরা আলোচনা করব। তো এটা দেখো ভালো করে, এটা হচ্ছে এই যে ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়েছে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, রাইট। এখানে বি, এটা একটু ভালো করে খেয়াল করো, এই যে এখান থেকে বিটা তৈরি হয়েছে এখানে, তাহলে এখানে হচ্ছে 3' to 5' মুখী সূত্র, রাইট। এখানে সূত্রকটা হচ্ছে 3' to 5' মুখে একটা সূত্রক। এখানে নাইট্রোজেন ঘটিত বেসগুলা কি আছে? চারটা বেস আছে, একটা হচ্ছে টি, তারপরে আছে হলো সি, তারপরে হচ্ছে এ, তারপর হচ্ছে জি, এই হচ্ছে নাইট্রোজেন বেস। তো এটার যদি পরিপূরক আরএনএ যদি তৈরি হয়, এটার উপর আরএনএ যেটা তৈরি হবে, তো আরএনএ কিভাবে তৈরি হবে? তো টি বরাবর কি হবে? টি বরাবর আসবে হচ্ছে টি বরাবর এ আসবে, রাইট, এ আসবে, এবং সি বরাবর আসবে হচ্ছে জি, এ বরাবর আসবে হলো ইউ, টি আসবে না, ইউ আসবে, জি বরাবর আসবে হচ্ছে সি। তাহলে এই যে আরএনএটা তৈরি হলো, আরএনএটা তাহলে এটা হচ্ছে 3' to 5', আর এখানে সূত্রকটা তৈরি হবে 5' to 3', এই টাইপের সূত্রক সবসময় তৈরি হবে, রাইট। ওকে, কারণ পরিপূরক সূত্রক সবসময় কি হবে? সবসময় হচ্ছে 5' থেকে 3'-এর দিকে তৈরি হয়। আচ্ছা, এখন হচ্ছে যে তাহলে একটু ভালো করে দেখো, এখানে যে আরএনএর যে তৈরি হলো, এটা হলো আরএনএ তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে। তাহলে পরিপূরক সূত্রটা, টি এর পরিপূরক হচ্ছে এ, সি এর পরিপূরক হচ্ছে জি, এর পরিপূরক হচ্ছে ইউ, আর জি এর হচ্ছে সি, তার মানে এ জি ইউ সি। বি চিহ্নিত অংশের নিচের কোনটি উৎপন্ন হয়? এই যে এমআরএনএতে যেটা তৈরি হবে, এটা কি হবে? এ জি ইউ সি তৈরি হবে, এ জি ইউ সি তৈরি হবে, রাইট। এখন বলছে যে এ জি ইউ সি, দেখো অপশনে একটাও নাই, এ জি, এটা আসলে ভুল, এটা ভুল হয়েছে, ওটাতে ভুল হয়েছে। সঠিক উত্তর হবে কি? এ জি ইউ সি।
AGUC হবে, AGUC এটা হবে। আচ্ছা, এখন হচ্ছে যে তাহলে তারা যেটা চিন্তা করছে, এখন এটা যদি এখানে না হয়, যদি এখানে দিত, এখানে যদি দিই, এটার পরিপূরক যদি হইতো, এটার পরিপূরক যদি হয়, তো আমরা কিন্তু এটা কিন্তু কমপ্লিমেন্টারি সূত্র। যখন এটা কেন অপশনটা ভুল হয়েছে যে আমি দেখাচ্ছি, যেমন ধরো এটা হচ্ছে RNA পলিমারেজ এনজাইম, এখানে DNA প্রবেশ করছে, প্রবেশ করার পরে সূত্রক দুটো বিচ্ছিন্ন হয়েছে। এখানে কিন্তু দুইটা সূত্রক আছে, এটা হলো 3' to 5' মুখী আর একটা হচ্ছে 5' to 3' মুখী, রাইট? তো এখানে কিন্তু সবসময় এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কে অংশগ্রহণ করে? সবসময় হলো 3' to 5' মুখী সূত্রকটাই অংশগ্রহণ করে। 3' to 5' মুখী সূত্রক অংশগ্রহণ করবে, এখানে DNA তৈরি হবে 5' to 3' মুখী। তাইলে এখানে এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা, এই যে এটা 3' to 5' মুখী, তার মানে এই দুইটা সূত্রকের মধ্যে, DNA এর দুইটা সূত্রকের মধ্যে এই যে হলো ট্রান্সক্রাইবিং সূত্রক, আর এটা এখানেই তৈরি হবে। আর এখানে যদি তৈরি হয়, সে আর এটা তৈরি হবে হচ্ছে AGUC, এটা তৈরি হবে। কিন্তু অপশনে AGUC নাই, বা অপশনে CUG, এই পাশ থেকে যদি এই পাশ হিসাব করি ওরকম কিন্তু নাই, ঠিক আছে? আর এইটা ওইটা দিচ্ছে হলে এটার সাথে মিল করা, এই যে এটার সাথে মিল করা, A বরাবর হবে U, A বরাবর হবে U, G বরাবর হবে C, T বরাবর হবে A, C বরাবর হবে G, UCAG, UCAG, এই যে এটার সাথে মিল করে দিছে UCAG, যে UCAG যেটা হয়, কিন্তু আসলেই তো এটার কথা আমাকে বলে নাই, বলছে এর সূত্রের কথা, আর রিয়েলি এই সূত্রকটাই হয়, এটাই ট্রান্সক্রাইবিং সূত্রক, 3' to 5' মুখী সূত্রকটার মধ্যেই RNA তৈরি হয়। তার মানে এখানে অপশনটা ভুল আছে, সঠিক উত্তরটা হবে যে এটা, সঠিক উত্তর হবে AGUC, সঠিক উত্তর হবে এটা, সঠিক উত্তর হবে এক্স্যাক্টলি AGUC। ওকে, তো এই ছিল আজকের আমাদের MCQ, মোটামুটি এই যে ক্লোজ, আর নাই। তো যেগুলো MCQ পড়ানো হয়েছে একটু বুঝা পড়াইছি, জাস্ট তোমার জন্য MCQতে ভালো করার জন্য একটা স্পেশাল সাজেশন হচ্ছে, যে কথাটা আমি বারবার বলি, প্রিভিয়াস ইয়ারের বোর্ডের MCQগুলা জাস্ট বুঝে গাইডের উত্তর দেখে না, নিজে তোমার মেন বই খুঁজে উত্তরগুলা বের করো, বের করে যখনই উত্তরগুলা তুমি নিজে খুঁজে বের করবা, ওই অপশনগুলো ওইখানে তুমি দাগায় রাখবা মেন বইয়ের মধ্যে। তাহলে তুমি দাগানো বইও তোমার রেডি হয়ে গেল, আর হচ্ছে তোমার কি হলো, তুমি ওই তোমার শেখাও হয়ে গেল, নিজে উত্তরগুলো বের করতে শিখলা, ঠিক আছে? এভাবে তুমি যদি MCQ প্র্যাকটিস করো, আশা করি অল্প দিনের মধ্যে তুমি MCQতে দুর্দান্ত হয়ে উঠবে। আর হচ্ছে জাস্ট বেসিক পড়ে MCQগুলো এভাবে সমাধান করে বেশি মেন বইটা বেশি রিডিং পড়বা, যে যত বেশি বই রিডিং পড়তে পারবে, কারণ এই যে যত MCQ আমরা দেখি সব আমার বই থেকে, সব কিছু বই থেকে কমন পাবা, এই জন্য বেশি বইটা রিডিং পড়বা, তাহলে MCQতে আস্তে আস্তে ভালো করা শিখবে ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।